সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন এক এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমাদের এই দুনিয়াতে সৃষ্টিকর্তার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। ন্যায় কিংবা অন্যায়, এই দুনিয়াতে আপনি যাই কিছু করেন না কেন, সব কিছুই সৃষ্টিকর্তার ইচ্ছায় হয়ে থাকে। তাহলে হয়তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি যদি কোনো অন্যায় কিংবা অপরাধ করি, তখন কেন সৃষ্টিকর্তা আমাকে বাধা দেয় না? দর্শক শ্রোতা, আপনি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে যান, তখন আপনার হাতে কাগজ, কলম এবং প্রশ্নপত্র দেওয়া হয়। আপনি যদি হলে বসে বসে লেখেন কিংবা না লেখেন, যিনি হলগার্ড থাকে তিনিও কিন্তু একজন শিক্ষক, তিনি আপনাকে কিছুই বলবে না। আপনি যদি লেখেন তাহলে আপনি ভালো রেজাল্ট করবেন, আর আপনি যদি না লিখে বসে থাকেন দেন আপনি খারাপ রেজাল্ট করবেন। ঠিক তেমনি আমাদের এই দুনিয়াতে যদি আপনি ভালো কাজ করেন, পরকালে আপনি শান্তি পাবেন, আর যদি খারাপ কাজ করেন, পরকালে আপনি কষ্ট পাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, মাসুম ভাইয়ের জীবনের বাস্তব গল্পটা পড়ার পর আমার এই কথাগুলো ভীষণ মনে পড়লো। আমি আমার জীবনের গল্পে এই অনুষ্ঠানে অনেক মানুষের জীবনের গল্পেই প্রচার করেছি, কিন্তু বিশ্বাস করেন মাসুম ভাইয়ের জীবনের গল্পটা আমার মনের মণিকোটে আঘাত করেছে। আশা করি গল্পটা আপনাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করবো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মাসুম বিল্লাহ, আমার বাড়ি ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশন। দর্শক বন্ধুরা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, আমার একটা ছোট ভাই। ঢাকা শহরে আমাদের থাকার কোনো জায়গা নাই। যারা ঢাকা এয়ারপোর্টে গিয়েছেন তারা খুব খেয়াল করে দেখবেন যে ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশনের পশ্চিম পাশে একটা ছোট্ট মাঠের মতো আছে। এই মাঠের মাঝে অনেকগুলো তাঁবু টাঙানো আছে, আর প্রত্যেকটা তাঁবুর নিচে লুকিয়ে আছে আমার মতো এক একটা ছোট ছোট পরিবারের গল্প। রাতের বেলায় যখন ঝুম বৃষ্টি হইতো তখন আমরা ঘুমাইতে পারতাম না। বৃষ্টির ফোঁটা যখন চোখের মধ্যে পড়তো তখন চোখের ঘুমটা হারিয়ে যেত। এরকম অনেক রাত আমি, বাবা, মা আর ছোটো ভাইটা রেল স্টেশনে বসে বসে কাটিয়ে দিয়েছি। ট্রেনের শব্দে আমরা ঘুমাতে যেতাম এবং ট্রেনের শব্দে আমরা ঘুম থেকে উঠতাম। আমার আব্বা একজন রিক্সা ড্রাইভার, আর মা রেল স্টেশনে প্লাস্টিক এটা সেটা করিয়ে খুব কষ্ট করে টেনে হিঁচড়ে আমাদের সংসারটা চলে। আমরা যদি সকালে খাইতে দুপুরে খেতে পারি না, দুপুরে খেলে তো রাতে খেতে পারি না। খুব অভাব অনটনে আমাদের দিনগুলো কাটে। এরকম করতে করতে আমার যখন 8 বছর বয়স, তখন আমি রেল স্টেশনের আমার বয়সী কিছু ছেলেদের সাথে যোগ দেই। ওরা হচ্ছে বিভিন্ন জায়গায় অপারেশন করে। অপারেশন কীরকম আমি আপনাদেরকে বলি। যেমন এয়ারপোর্ট থেকে খিলক্ষেতের ওইদিকে, এয়ারপোর্ট থেকে খিলক্ষেত যাওয়ার পথে আপনারা দেখবেন খুব মিডলে হচ্ছে অনেকগুলো কাশবন আছে, এবং হচ্ছে রেল রাস্তার দুই পাশে ঘন জঙ্গলে ঘেরা। আমরা কী করি, সন্ধ্যার পরে ওই জঙ্গলের মধ্যে গিয়ে বসে থাকি। অ্যান্ড যারা রেল স্টেশন দিয়ে শখ করে হাঁটতে যায়, আমরা দৌড় দিয়ে হচ্ছে তাদেরকে ধরি এবং তাদের কাছ থেকে মোবাইল, টাকা পয়সা এগুলো চিন্তাই করি। অথবা গভীর রাতে যখন রেল স্টেশনে রেল এসে থামে, তখন মানুষ প্রস্রাব করার জন্য অথবা একটুখানি হাঁটতে হাঁটতে যখন এরিয়ার বাইরে চলে যায়, তখন সেই মানুষগুলোকে ধরে আমরা মোবাইল আর টাকা পয়সা চিন্তাই করি। এভাবে যেতে যেতে আমার একটা স্মৃতি স্পষ্ট মনে আছে। একদিন আমরা অপারেশনের জন্য প্রস্তুতি নেই। অপারেশনের জন্য প্রস্তুতি নেই বলতে আমরা কী করি, খিলক্ষেতের ওইদিকে একটা ছোট্ট দিঘির মতো আছে, ছোট্ট ওই দিঘির পাড়ে আমরা বসে থাকি। আমি চিন্তা করতেছি যে ওই দিঘির পাড়ে যারা হাঁটতে আসবে, এটা সন্ধ্যার পরে, ওই রকম লোকগুলোকে ধরে আমরা চিন্তাই করব। আমরা দেখতে পাই যে একটা ছেলে এভাবে হাঁটতে আসে। তো হাঁটতে আসার পরে আমি কী করি, আমার সাথে আর 2 জন থাকে। আমরা আমাদের গ্রুপে ছিলাম টোটাল 6 জন, কিন্তু ওরা 4 জন হচ্ছে অন্য টিমে গেছে। আমরা 2 জন এখানে বসে আছি। ছেলেটাকে দেখে আমার কাছে মনে হইলো যে ছেলেটা অনেক বড় না, মোটামুটি ছোট। আমি তখন আমার সাথে যে বন্ধুটা ছিল, ওর নাম ছিল রাজু। আমি রাজুরে বলতেছি, রাজু চল না, এর কাছ থেকে মনে হয় ভালো কিছু পাইতে পারি। তখন রাজু আমার বলতেছে, আমরা 2 জনে কি অপারেশন চালাইতে পারবো? আমি বলি, যারা এটা পারবো না কেন, না পারার কি আছে? তখন আমরা কী করি, 2 জনে মিলে ছেলেটাকে হচ্ছে পিছন থেকে জড়ায় ধরে যখন ওর মোবাইল ফোনটা নেওয়ার জন্য হাত দেই, তখন ওই ছেলের হচ্ছে হাতের মধ্যে একটা চাকুর মতো থাকে। এটা কিন্তু আমি আগে খেয়াল করতে পারি না। ও কী করে ওই চাকুটা বের করে আমার পেটের ভিতরে একদম ঢুকে দেয়। চাকুটা অনেক বেশি বড় ছিল না, মোটামুটি ছোট ছিল, কিন্তু এটা আমার পেট সিদ্ধ করে ভিতরে ঢুকে যায়। আমি ওখানে ঢুলে পড়ে যাই, তখন রাজু ধরে পালায়।
এরপরে কিছু মানুষ এসে আমাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়, অ্যান্ড হসপিটালে আমি প্রায় 17-18 দিনের মতো থাকি। আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আমি ঠিকমতো চলাফেরা আর খাওয়া দাওয়া কোনো কিছুই করতে পারি না। একটা পর্যায়ে আমার মা আমাকে বলতেছে যে বাবা এই ধরনের কাজগুলো ছেড়ে দে। আমার বলতেছে এই ধরনের কাজগুলোর মাঝে অনেক রিস্ক, মানুষ হয়তো তোকে ধরে মেরেও ফেলতে পারে। আল্লাহ মাফ করছে যে ছেলেটা তোরা চাকু মেরে চলে গেছে, যদি পাবলিক তোকে ধরতো তাহলে তো আলুর ভর্তা বানায় দিত, তুই এ ধরনের কাজগুলো ছেড়ে দে। এরপরে আমার তখন বয়সটা প্রায় 16 কি 17-র কাছাকাছি। তখন আমি চিন্তা করতেছি আচ্ছা ঠিক আছে, মা যেহেতু বলছে আমি এই কাজটা আর করবো না, আমি অন্য কোনো কাজ করার জন্য ট্রাই করব। এরপর আমি চিন্তা করতেছি যে আমি রেল স্টেশনের পাশে হচ্ছে রিক্সার গ্যারেজ আছে, ওইখান থেকে আমি একটা রিক্সা নেই। আমি চিন্তা করতেছি আমার বাবার মতো রিক্সা চালাবো, যদিও মা প্রথম দিকে আমাকে নিষেধ করেছিল এই কাজটা করার জন্য, কিন্তু আমি নিজের ইচ্ছে হচ্ছে এই কাজটা আমি বেছে নেই, আমি হচ্ছে রিক্সা চালানোর জন্য একটা রিক্সা নেই। তো আপনারা যারা হচ্ছে রেল স্টেশনে গিয়েছেন, এয়ারপোর্ট রেল স্টেশনে গিয়েছেন, তারা খুব খেয়াল করে দেখবেন যে এয়ারপোর্টের এখানে স্টেশনের পাশে অনেকগুলো রিক্সা দাঁড়িয়ে থাকে। তো আমি কি করলাম, ওইখানে একদিন রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছি, বৃষ্টির দিন ছিল। তো বৃষ্টির দিন থাকা অবস্থায় একটা হচ্ছে ভদ্রলোক আমার বলতেছে যে এয়ারপোর্ট আশকোনায় যাবে। তাই আমি বলতেছিলাম যে ভাই আশকোনার দিকে যাইতে পারবো না, কারণ সেদিন বৃষ্টি হয়েছিল, আশকোনার দিকে একেবারে কোমর সমান পানি। আমি বললাম যে ভাই যাইতে পারবো না। উনি আমার বলে যাইতে পারবি না কেন? আমি বললাম ভাই ওইদিকে পানি, কেমনে যাবো কোন? উনি আমার বলতেছে তাইলে ওই পানির মধ্যে যদি রিক্সা চালাইতে না পারিস তাহলে রিক্সা নিয়ে রাস্তায় নামছিস কেন, এটা ঘরে নিয়ে যা, অ্যান্ড ঘরে নিয়ে তুই ঘুমা। এটা বলে উনি আমার সাথে রাগারাগি করতে থাকে। আমি বলি ভাই রাগারাগি কেন করতেছেন? আমি যদি যাইতে পারতাম তাহলে তো আমিও 2 টাকা পাইতাম, আমি যাইতেছি না কারণ ওইখানে পানি। উনি আমার বলতেছে তোর পানি দিয়ে যাইতে হবে, এটা বলে উনি আমার সাথে জোরাজোরি করে। আমি যখন বলি আর আপনি আমার রিক্সা থেকে নামেন, আমি যাবো না, একটা পর্যায়ে উনি কী করে নাইমে আমারে থাপড়াইতে থাকে এবং আমাকে প্রচুর পরিমাণ মারে। আশেপাশ থেকে অনেকগুলো লোক আসে কিন্তু কেউ ওনাকে ধরে না। উনি আমাকে লাইতে আমার জন্য আমার বুকের ছাতনাগুলোকে ভেঙে ফেলে। আমার খুবই কষ্ট লাগে যে আশেপাশে এতগুলো লোক থাকা সত্ত্বেও একটা লোকও আমাকে ধরার জন্য এগিয়ে আসলো না। এরপর থেকে আমার প্রচুর পরিমাণ রাগ হয়। আমি বলি এই ছোট লোকের কাজ আমি আর করব না, আমি রিক্সা চালানো ছেড়ে দেই। রিক্সা চালানো ছেড়ে দিয়ে আমি আমার মাকে বলি যে মা আমি আর রিক্সা চালাবো না। তখন মা আমারে বলতেছে যে সিএনজি চালাইলে ইনকাম অনেক ভালো, তুই একটা কাজ কর, তুই সিএনজি চালা। তখন আমি কী করি, সিএনজি চালানোর জন্য যাই। প্রথমত ড্রাইভিং শিখতে হবে, অ্যান্ড ড্রাইভিং শেখার জন্য 4000 টাকা লাগে। তো আমার কাছে আসলে ওই সময় 4000 টাকা কোনোভাবেই নাই। আচ্ছা আমি আরেকটা ব্যাপার বলে রাখি, আমি যখন রিক্সা চালাতে শুরু করছিলাম তখন আমি আমার মাকে আর আমার ছোটো ভাইকে রেল স্টেশন থেকে আশকোনার ওইদিকে একটা বস্তির মাঝে ছোট্ট একটা বাসা নিয়ে দিছি। আমার ছোটো ভাইটাকে আমি একটা কিন্ডারগার্টেনে ভর্তি করিয়েছি। আমি রিক্সা চালিয়ে যেই টাকা পেতাম সেই টাকায় ঘর ভাড়ার ছোটো ভাইয়ের পড়াশোনার জন্য শেষ হয়ে যেত, অবশিষ্ট আমার কাছে কোনো টাকাই থাকতো না। সুতরাং হচ্ছে সিএনজি চালানো শেখার জন্য যে টাকা দরকার ছিল সে টাকা আমার কাছে নাই। এরপর আমি অনেকের কাছে বলি যে ভাই আমার শিখান, কিন্তু কেউ আমাকে শেখায় না। এভাবে এয়ারপোর্টের উত্তর দিকে একটা ছোট্ট মাঠের মতো আছে, মাঠের মধ্যে মাঝে মাঝে ট্রাক বা পিক আপ এগুলো এসে দাঁড়িয়ে থাকে। একদিন সন্ধ্যার সময় আমি ওখানে খুব মন খারাপ করে বসে আছি। একটা ভদ্রলোক আমাকে এসে বলতেছে কিরে মামা মন খারাপ করে এখানে বসে আছিস কেন? আমি বলতেছিলাম যে মামা সিএনজি চালাবো চিন্তা করতেছিলাম, কিন্তু সিএনজি চালানো শিখতে নাকি 4000 টাকা লাগে, তো আমার তো মনে হয় সিএনজি চালানো হইব না। তখন উনি আমার বলতেছে যে আচ্ছা ঠিক আছে তোর সিএনজি চালানো লাগবো না, তুই আমার সাথে আয়। আমি তখন বলি যে আপনার তো আমি চিনি না, আপনার সাথে কই যাবো? পরে বলতেছে আমি একজন ট্রাক ড্রাইভার, আমি ট্রাক চালাই, তো তুই যদি আমার সাথে হেল্পারে কাজ করিস তাহলে আমি তোকে আস্তে আস্তে ড্রাইভিং শিখিয়ে দিব। তখন আমি চিন্তা করি এভাবে রাস্তা থেকে একটা মানুষকে আপনি আপনার ট্রাকে উঠিয়ে দিবেন, আমি যদি ছিনতাইকারী ডাকাত হয়ে থাকি, কারণ আমি তো জানি আমি ছিনতাইকারী। তখন উনি বলতেছে মানুষের জন্য, তুই যদি আমার খারাপ করস তাহলে তুই আল্লাহর কাছে দায় দিবি, আমি তোর ভালো করতে চাই। আমার কাছে মনে হলো যেন খুদ একজন ফেরেশতা এসে আমার কাছে আসলো। আচ্ছা আমি এখানে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম। আমি যখন রিক্সা চালানো স্টার্ট করি তখন আমার আব্বা হঠাৎ করে আমাদের পরিবার থেকে চলে যায়। বলতে আব্বা অনেক দিন ধরে হচ্ছে আর আমাদের কাছে আসে না। তো আমরা আব্বাকে বিভিন্ন জায়গায় খুঁজি, অনেক জায়গায় খুঁজি, আব্বাকে কোনো জায়গায় পাই না। অ্যান্ড সবশেষ আমরা জানতে পারি আশকোনার ওইদিকে নাকি একটা গার্মেন্টস আছে, ওই গার্মেন্টসের একটা মেয়েকে আমার আব্বা বিয়ে করে ফেলে। অ্যান্ড আব্বা বিয়ে করে আব্বা ওইদিকে সেটেল হয়ে যায়। আব্বার আমাদের কোনো খোঁজ খবরও নেয় না, আব্বা আমাদের কাছেও আসে না।
এরপর থেকে আমাদের সংসারটা সম্পূর্ণ আমার মাথার উপর চলে আসে। এরপর থেকে আমি যখন হচ্ছে মানে ওই লোকটা আমাকে বলে, তখন আমি ওনাকে বলি যে মামা আপনি যদি আমার নেন আমি খুব খুশি হব, কারণ আমার বাবা থেকেও নাই, আর মা আর ছোটো ভাই থেকে পড়াশোনা করাই, রিক্সা চালাইতাম মামা, মানুষের গালি দিয়ে এই জন্য চলে আসছে। তখনই আমার বলতেছে ঠিক আছে তাহলে তুই কালকে সকালবেলা এখানে চলে আসিস, আমি তোকে ফার্স্ট ট্রিপে আমরা হচ্ছে চিটাঙে যাবো, তোরে নিয়ে যাবো। যেমন কথা তেমন কাজ। এরপর দিন আমি রেডি হয়ে ওখানে দাঁড়াই থাকি, উনি আইসা আমাকে ওখান থেকে নিয়ে যায়। এরপর থেকে মনের সাথে কন্টিনিউ গাড়িতে কাজ করতে থাকি, বিভিন্ন জায়গায় মাল আনলোড করি, লোড করি। এরপরে ওনার সাথে বসে থাকি, উনি আমাকে মাঝে মাঝে স্টার্টিং ধরতে দেয়। এইভাবে আস্তে আস্তে করে আমি মোটামুটি অনেকটা আমি প্রায় আমার ড্রাইভিংটা আমার আয়ত্তে চলে আসে। উনি আমাকে প্রচুর পরিমাণ হেল্প করে, মানে প্রচণ্ড পরিমাণ হেল্প করে। তো আমি এরপরে দেখা যায় মোটামুটি আমি ভালো গাড়ি চালাইতে পারি। কিন্তু আমার মাকে আমি যেখানে ভাড়া রাখতাম সেখানে হচ্ছে আমার ছোটো ভাই থাকতো, সাথে একটা দাদি থাকতো। দাদি বলতে উনি আমাদের মানে তেমন আত্মীয় কেউ না, মানে আমার মা কিন্তু একটু অসুস্থ হয়ে গেছিলো, মানে মা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছে, উনি আমার মাকে টেক কেয়ার করতো। উনি আমার মাকে টেক কেয়ার করতো, আমাদের ঘরেই থাকতো। আর পাশাপাশি হচ্ছে বিভিন্ন বাসা বাড়িতে মানে বুয়ার কাজ করতো। হয় না যে ওভার টাইমের মতো 2 ঘন্টা 3 ঘন্টা গিয়ে বড় লোকের বাড়িতে কাজ করে আসতো। তো এইভাবে যেতে যেতে আমি তখন মোটামুটি প্রায় 1.5 বছর মতো কাটে। 1.5 বছর পরে আমার ড্রাইভিংটা সম্পূর্ণ আমার হাতে চলে আসে। এরপর থেকে আমি বলি, উনি আমাকে নিজেই বলে যে ঠিক আছে আমি তোকে একটা ট্রাক নিয়ে দিব। এরপর উনি আমাকে কোম্পানি থেকে একটা ট্রাক নিয়ে দেয়। এরপরে আমি ওনার সাথে ঠিকমতো ড্রাইভিং করতে থাকি। যারা ড্রাইভিং চাকরি করেন, মানে যারা ট্রাক চালায়, তারা জানে যে একটা ট্রাক ড্রাইভার যদি খারাপ না হয়, সে যদি খারাপ রাস্তায় টাকা নষ্ট না করে, তাহলে একজন ট্রাক ড্রাইভারের পক্ষে প্রতিদিন অন্তত 2 থেকে 2,500 টাকা ইনকাম করা সম্ভব, যেটা আমি করেছিলাম। এরকম করে যেতে যেতে আমাদের সংসারে একটা সময় সুখ চলে আসে। আমি অনেক টাকা উপার্জন করি, মাসে 30,000 40,000 টাকা উপার্জন করি। আমার ছোটো ভাইটা তখন পড়াশোনা করে, ও তখন প্রায় ক্লাস 9-এ উঠে যায়। সামনে ওর এসএসসি পরীক্ষা। তো মা, আমি এবং আমার ছোটো ভাই খুব সুন্দর করে আমার দিনগুলো কাটতেছিল। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাল নিয়ে যাই হচ্ছে, আর বেশিরভাগ আমাদের টিপগুলো হয়ে থাকে বেনাফুলে, মানে বেনাফুলের ওইদিকে বেশিরভাগ টিপ হয়ে থাকে। আমরা এখান থেকে হচ্ছে বেনাফুল যাই, অ্যান্ড বেনাফুল থেকে যে ট্রাকটা আসে সেই ট্রাকটাকে আবার বাংলাদেশে নিয়ে আসি। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমার মায়ের যক্ষা হয়। মানে মায়ের যক্ষা হয় বলতে মায়ের মানে গলার অংশটা একদম পচে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। আমি মাকে হসপিটালে ভর্তি করাই, অ্যান্ড ডাক্তার বলতেছিল যে অপারেশন করতে হবে। আমি অপারেশনের সম্পূর্ণ টাকাও জোগাই এবং আমি আমার মায়ের অপারেশন করি। মাকে অপারেশন করে আমি যখন বাড়িতে আনি, তখন মা কোনো কিছুই খাইতে পারে না, মানে কোনো কিছু গিলতে পারে না। ডোকতুল গিললে আমার মায়ের গলা ব্যথা করে। মা এতটা অসুস্থ হয়ে যায় আমি বলে বুঝাতে পারবো না। কিন্তু ওই দাদিটা সে সময় আমার মায়ের অনেক টেক কেয়ার করতো, উনি আমার মায়ের অনেক সেবা যত্ন করতো। তখন একদিন মা আমাকে খুব দুঃখ করে বলতেছে যে বাবা, আমার না তোর বউটাকে আর দেখা হবে না, আমার খুব ইচ্ছা করতেছে তোর বউটার একটু দেখার, তুই একটা বিয়ে কর। আমি বলি মা, সংসার চালাইতেই হিমশিম খেয়ে যায়, আর চালাই ট্রাক। এই সময় আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে বলো? ঢাকা শহর সহ কোনো জায়গায় আমাদের কোনো ঘর নাই, বাড়ি নাই, এমন পর্যায়ে তোমার ছেলের কাছে কে মেয়ে বিয়ে দিবে? এরকম করে আমি মাকে আফসোস করে বলি যে মা, আফসোস করো না, একটা সময় দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। মা আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করে। মা আমাকে অনেক সময় বুঝে, আমি বাড়িতে গেলে আমাকে সবসময় বলে, মানে বাসায় গেলে সবসময় বলে যে ঠান্ডা মাথায় গাড়ি চালাবি, গাড়ি জোরে চালাবি না, এরকম করে মা আমাকে বুঝায়। তো একদিন আমি একটা বেনাফুলের টিপ নিয়ে গেছিলাম, বেনাফুলের টিপ নিয়ে গেছি। যাওয়ার পরে আমি হচ্ছে বেনাফুল থেকে ফিরতেছিলাম, রাত তখন আনুমানিক 1টা কি 2টার মতো বাজে। অ্যান্ড তখন আমার ছোটো ভাইটা হঠাৎ করে আমাকে ফোন দিয়া প্রচণ্ড রকম কান্নাকাটি করতে থাকে। আমি তারে বলি যে কী হয়েছে তুই আমার কাছে বল। ও আমাকে বলে যে ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে, আমাদের মা নাই। আমার কাছে তখন মনে হয় যে আমি অ্যাক্সিডেন্ট করে ফেলতাম। আমি গাড়িটার সাথে সাথে থামানোর পর আমি প্রচণ্ড রকম কান্না করতে থাকি। পাশে আমার হেল্পারটা থাকে, হেল্পার বলে ওস্তাদ আমি তেলে চালাই। আমি বলি ঠিক আছে আস্তে আস্তে চালা। ও খুব কষ্ট করে গাড়িটা ঢাকা পর্যন্ত আনে। ঢাকায় আনার পরে আমি কী করি, গাড়ি থেকে নেমে আমাদের বাসায় যাই। বাসায় যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমার মাকে একটা সাদা কাপড় পরিয়ে আমরা যে বাসায় ভাড়া থাকি সে বাসার সামনে শুয়ে রাখছে। আমার তখন এত কষ্ট লাগে, আমি আসলে বলে বুঝাতে পারবো না। আমি দুনিয়াতে সবচেয়ে বেশি আমার মাকে ভালোবাসতাম। বাবা চলে যাওয়ার পর থেকে মাই আমাদের সব কিছু ছিল। আমাদের বাসায় যে দাদিটা ছিল সেও আমার মাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসতো, সেও খুব কান্না করে আমার মায়ের জন্য।
একটা পর্যায়ে আমরা মাকে মাটি দিই, মাকে মাটি দেওয়ার পরে আচ্ছা এরই মাঝে কিন্তু আমার ছোটো ভাইটা এসএসসি পরীক্ষা দিয়ে ফেলে, ও তখন কলেজে পড়ে। অ্যান্ড মাকে মাটি দেওয়ার পরে আমার ছোটো ভাইটা তখন হোস্টেলে চলে যায়, আমি ওকে হোস্টেলে পাঠিয়ে দিই। বাট আমাদের বাসায় যে দাদিটা ছিল ওই দাদিটা আমাদের সাথে বর্নিংটা অনেক ভালো ছিল। আমি দাদিকে বলতেছিলাম যে দাদি আপনার আর মানুষের বাড়িতে কাজ করার দরকার নাই, আমি আর আমার ছোটো ভাইয়ের তো একটা ঠিকানা দরকার, আপনি হচ্ছে এখানেই থাকেন, এটা হবে আমাদের ঠিকানা, আমি মাসে মাসে ঘর ভাড়া দেবো, আপনাকে খাওয়ার টাকা দিব। ওনার কোনো ছেলে মেয়ে ছিল না, যার জন্য উনি আমার কথা রাজি হয়ে আমি যে বাসাটা ঠিক করে দিতাম ওই বাসা উনি থাকতো। এভাবে যেতে যেতে আমি মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা রাস্তাঘাট খুব ক্লিয়ারভাবে চিনে যাই এবং আমি অনেক ভালো টাকা উপার্জন করি। যেতে যেতে আমার ভাইটা ইন্টার পরীক্ষা দেয়, অ্যান্ড ইন্টার পরীক্ষা দেওয়ার পরে ও ইন্টার ফেল করে। ও যখন ফেল করে তখন আমি চিন্তা করতেছি যে ওরে আমি কি করব। ওর পড়াশোনাটা মা মারা যাওয়ার পর থেকে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আগে যেরকম ওর পড়াশোনার প্রতি মনোযোগ ছিল বা মেধা ছিল, এইটা এখন আর নাই বললেই চলে। ও এখন সারাদিন হচ্ছে মোবাইল গেমস আর বন্ধুবান্ধব নিয়ে আড্ডাবাজি করে। আমি চিন্তা করলাম আমাদের তো বাবা থেকেও নাই, আর মা যেহেতু মরে গেছে আমি তো ওর একমাত্র গার্ডিয়ান। আমি চিন্তা করতেছিলাম যে ওর জীবনটাকে আমি এভাবে নষ্ট হতে দিব না। আমি সেদিন তারে বলতেছিলাম যে ভাই রে তুই তো হচ্ছে এসএসসিতে ফেল করলি, এখন তুই কী করবি? আমার বলতেছে আপনি যেটা বলেন সেটাই করুম। আমি বলি তাইলে আমি চিন্তা করতেছি, কারণ ওর যদি আমি কোথাও চাকরিতে দেই তাহলে ও যদি একটা চাকরি করুক খুব বেশি হইলে হয়তো 5 থেকে 6 হাজার টাকা বেতন পাবে। আর আমি যদি আমার সাথে সাথে রাইকা ওরে ট্রাক ড্রাইভিংটা শিখিয়ে দিই এবং ওকে আমি যদি একটা ট্রাক নিয়ে দিই, ওর মাসে কমপক্ষে 20-25 হাজার টাকা ইনকাম করা সম্ভব। এরপর থেকে আমি আমার ছোটো ভাইটাকে আমি ট্রাকে নিয়ে নেই, আমার ট্রাকে নিয়ে নিয়ে আমার হেল্পারের সাথে রাখি। ওরে আমি আস্তে 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 করে খুব কম সময়ে, আপনার বললে হয়তো নাকি বিশ্বাস করবেন না, 6 মাসের ভিতরে আমি আমার ছোটো ভাইটাকে একদম পাক্কা ড্রাইভার বানায় ফেলি। এরপর থেকে আমি ওকে একটা ট্রাক নিয়ে দিই, তখন ও গাড়ি চালায় আমিও গাড়ি চালাই। আমাদের দুই ভাইয়ের প্রচুর পরিমাণে ইনকাম, প্রচুর পরিমাণ আমরা টাকা উপার্জন করি। আর আমাদের বাবার সাথে আর কোনো যোগাযোগ আমাদের হয়নি। আমরা অনেক চেষ্টা করেছিলাম যে বাবা কোথায় থাকে, বাবাকে একটু খোঁজ খবর নেওয়ার জন্য, বাবাকে বের করার জন্য, কিন্তু বাবা যেখানে আমরা বাবার ঠিকানা জানতাম সেই ঠিকানায় গিয়েও আমরা মা মারা যাওয়ার পর থেকে বাবাকে পাই নাই। এরপর থেকে এভাবে আমার দিনগুলো কাটতেছে। আমার ছোটো ভাই তখন ড্রাইভিং করে, আমিও ড্রাইভিং করি। তো আমাদের বেশিরভাগ ট্রিপগুলো হয়ে থাকে বেনাপোলের। একদিন আমি কী করি, বেনাপোল থেকে আসতেছিলাম, মানে ট্রিপ নিয়ে আসতেছিলাম। সেদিন আমি ছিলাম আর আমার সাথে আমার হেল্পারটা ছিল। তো বেনাপোলের ওইদিকে বরিশাল থেকে যখন স্টেশনটার নাম আমি ভুলে গেছি, ওইদিকে ফিরোজপুরের ওইদিকে হচ্ছে একটা জায়গা আছে, নাম হচ্ছে জায়গাটার নাম হচ্ছে বটতলা। মানে বটতলা বলতে ওইখানে একটা মানে অনেক বড় একটা বট গাছ আছে, অ্যান্ড বট গাছের সামনে হচ্ছে কিছু দোকানপাট আছে। তো দোকানপাটগুলো ছেড়ে হচ্ছে তারপর বটতলে যেতে হয়। মানে দোকানপাট আর বটতল খুব বেশি দূরে না, হয়তো আধা মাইলের মতো হবে। তখন আমি আমার হেল্পারকে নিয়ে যখন গাড়ি নিয়ে যাইতেছিলাম, ওই বটতলের কাছাকাছি যাওয়ার পরে আমি হঠাৎ করে দেখতে পাই যে আমাদের গাড়ির সামনে কিছু একটা দাঁড়ালো। আমার তখন প্রচণ্ড ভয় লেগে গেল, কারণ ওখানে মাঝে মাঝে কিন্তু মানে হচ্ছে ভূতেরা বা অন্য রকম হচ্ছে দেবদেবী দাঁড়ায় থাকে। আমি তখন একটু ভয় পেয়ে গেলাম। হেল্পারে বলতেছিলাম কিরে, ও আমার বলতেছে ওস্তাদ মনে হইতে আছে মানুষ। তখন আমি কী করি, একদম কড়া ব্রেক করার পরে ট্রাক একদম ক্রর করে গিয়ে ওইখানে গিয়ে দাঁড়ানোর পরে আমি হেল্পারে বলি, আমার কাছে মনে হয় যিনি দাঁড়াইছিল ওনার গায়ে লেগে গেছে। আমি তখন হেল্পারে বলি, আর বেটা নামে তাড়াতাড়ি ধর। ও তখন নামে বলতে আছে, আমি তখন জানালা খোলা ছিল, ও আমার বলতেছে ওস্তাদ মেয়ে মানুষ। তখন এটা বলার পর আমি তখন কী করি, আমিও ট্রাক থেকে নামার পরে মেয়েটা দৌড় দেয়, আমাদের ট্রাকের পিছনে দৌড় দেওয়ার পর ওর হাতে লাইট ছিল, ও লাইট দিয়ে দৌড়াইতে আসে, আমিও পিছন দিয়ে দৌড়াইয়া মানে আমি তখন ইমার্জেন্সি দিয়ে আমার ট্রাক ওখানে থামিয়ে ফেলছি। অনেক কষ্টে দৌড়ে মেয়েটার ধরার পর আমি খুব অবাক হয়ে গেলাম মেয়েটার দিকে তাকায়া। একেবারে খুব বেশি বড়ও না, আবার খুব ছোটও না। আমার কাছে মনে হয় যেন স্কুলে পড়া কোনো একটা মেয়ে, অনেক সুন্দর, মানে এত সুন্দর ওর চেহারা, একেবারে ফুটন্ত গোলাপের মতো। আমি চিন্তা করতেছি এটা কি মানুষ নাকি পরি। আমি ওর দিকে তাকাই স্যার বলতেছি, বোন তুমি ট্রাকের নিচে পড়ে মরতেছো কেন, কী হয়েছে? এরকম করে ওর সাথে কথা বলতেছি, তখন দেখতেছি বটতলের ওই দিক থেকে অনেকগুলো লোক লাইট নিয়ে আসতেছে। তার মানে ওরা বুঝে গেছে যে আমি এখানে কোনো একটা মেয়েকে ধরতেছিলাম, এটা ওই যে লাইট মারছিলাম, লাইটের আলোতে আর দর বলে চিল্লাইছে, ওর বুঝে গেছে। তখন আমার হেল্পার আমার বলতেছে, ওস্তাদ এখানে দাঁড়ায় থাকলে আমি দুজনে আলুর ভর্ত হয়ে যাবো। আমি বলতেছি কী করা যায়? ও আমার বলে তাড়াতাড়ি মাইয়ারা পালায় চলেন আমরা ভাইগে যাই। আমি বলতেছিলাম যে কী কস, তাহলে দৌড় দিমু? তখন আমি দৌড়াইতেছি, মেয়েটাও আমাদের পিছনে দৌড়াচ্ছে। আমি তখন বলতেছি, আরে আপনি আমাদের পিছন কয়ে আসতেছেন? তখন মেয়েটা আমার বলতেছে, আপনাদের সাথে আমার নিয়ে যান।
আমি তখন অবাক হয়ে গেলাম, বলি যে আচ্ছা ঠিক আছে চলেন। এটা বলার পর আমার ওস্তাদ বলতেছে, আরে আমার হেল্পার বলতেছে যে ওস্তাদ বাড়তি ঝামেলা কেন নিতেছেন। আমি বললাম আরে একটা আমি বিপদে পড়ছে, আমাদের তাকে হেল্প করা দরকার না। এরপর আমি কী করি, মেয়েটাকে আমার ট্রাকের মধ্যে উঠে খুব কষ্ট করে টান দিই। এরপর আমি বুঝতে পারি যে 2-3 জন লোক অলরেডি ট্রাকের পিছনে ধরেছিল। আমি ট্রাকটাকে এরকম আঁকা বাঁকা করে চালানোর কারণে লোকগুলো সম্ভবত এখানে পড়ে যায়। আমি ট্রাক চালাচ্ছি আর মেয়েটার সাথে কথা বলতেছি যে আপনি কোথায় যাবেন বা আপনি কোত্থেকে আসছেন। আমি অনেক প্রশ্ন মেয়েটাকে করতেছি, বাট মেয়েটা কোনো কথা বলে না। তাকে যতই প্রশ্ন করি সে জাস্ট মানে ঘুমড়ে ঘুমড়ে কাঁদে আর বসে থাকে। যারা ট্রাকে উঠেছেন তারা জানেন যে ট্রাকের পিছনে একটা ব্যাট থাকে, আমি ওই ব্যাটের মধ্যে মেয়েটাকে শোয়ে রাখি। আমার হেল্পার তখন আমাকে বলতেছিল যে ওস্তাদ ওরে গাড়ি থেকে নামাইয়ে দেন, কারণ বলা তো যায় না যে আমরা কোন বিপদে পড়েছি। এই মেয়েরা আমরা চিনি না জানি না, হঠাৎ করে সামনে যদি চেকপোস্ট পড়ে অ্যান্ড চেকপোস্ট পড়লে যদি ট্রাকের এরকম মেয়ে দেখে তাহলে আপনি দুজনে ফাইসা যাবো। আমি ওরে বলতেছিলাম যে বিপদ আপদ যাই হোক, মেয়েটার মুখের দিকে তাকে আমার খুব মায়া লাগছে, তুই এমন কিছু কইস না, দেখা যাক কী হয়। আমি কিন্তু ট্রাক নিয়ে এগুলো কিন্তু শিপের মাল ছিল, আমি কিন্তু চিটংয়ে যাব। তখন আমি আরেকটা ড্রাইভারকে কল দিয়ে বলি যে ঢাকা থেকে আপনি আমার গাড়িটা রিসিভ করে আপনি চিটংয়ে যান, আমি আমার বাড়িতে যাব। এইটা বলে আমি তখন ঢাকায় যখন পৌঁছাই সামনের একটা স্টেশন, আমি মেয়েটাকে নিয়ে নেমে যাই। আর আমার হেল্পারকে বলতেছিলাম যে তুই আস্তে আস্তে চালায় কোনো রকম ওই ড্রাইভারের কাছে যা, ড্রাইভার গাড়ি নিয়ে চিটংয়ে যাবে। আমি তখন মেয়েটাকে বলতেছিলাম যে আপনি আমার সাথে চলেন। অ্যান্ড আমি খুবই অবাক হয়ে যাই, আমি যেখানেই যাই মেয়েটা আমার সাথে আমার সাথে চলে যায়। এত সুন্দর একটা মেয়ে, এত দামি ড্রেস পরে আছে, দেখলে মনে হয় যেন কুটিপতির মেয়ে। আমি তখন মেয়েটাকে নিয়ে সরাসরি আমার দাদির কাছে চলে যাই। আমার যে দাদি আছে আজকর্ণাতে দাদি, আর দাদির কাছে যাওয়ার পরে দাদি তো প্রথমে বলতেছে কী রে বিয়ে করে আসছিস নাকি। আমি বললাম না দাদি বিয়ে করি নাই, এই মেয়েটাকে রাস্তার মধ্যে পাইলা, বুঝতেছি না, কথাবার্তা কোনো কিছু ক্লিয়ার বলে না। মেয়েটার সাথে তুমি একটু কথা বলে দেখো তো মেয়েটাকে চিনতে পারো কিনা বা বুঝো কিনা। তখন দাদি মেয়েটাকে নিয়ে ঘরে যায় অনেকক্ষণ ধরে মেয়েটার সাথে কথা বলে। আমাকে এসে বলতেছে যে মেয়েটা তো কোনো কিছুই বলে না, ঠিকানা কিছু বলে না। পরে আমি গিয়ে তাকে ধমক দেওয়ার পরেও বেলবেলিয়া কেঁদে ওঠে, কান্না করতে থাকে আর বলতেছে যে ঠিক আছে আমি আপনার এখান থেকে চলে যাব। আমি বললাম আমি তো তোমাকে চলে যেতে বলি নাই বোন, তোমার বাড়ি কই ঘর কই, কে তোমার বাবা কে তোমার মা, এগুলো তো আমার জানতে হবে। মেয়েটা আমাকে বলতেছে যে আপনি যদি পারেন আমাকে আশ্রয় দেন, আমি আপনার এখানে থাকবো। আমি জানি না কে আমার বাবা কে আমার মা কে আমার ঠিকানা, আমি কোনো কিছুই বলতে পারবো না। আমি তখন চিন্তা করতেছি পুরো সিনেমার গল্প হয়ে যাচ্ছে রে। আমি তখন বলতেছি যে দাদি একটা কাজ করো, এই মেয়েরে রাইখা দাও, যে দেখা যাক কী হয়। তো ওই মেয়ে তখন থাকে। আমি তখন এর পরের দিন আবারও চিটংয়ে যাই, আর চিটংয়ে যাই আর ট্রাক নিয়ে চিটংয়ে যাই, খালি ট্রাক নিয়ে যাই মাল আনবো ঢাকার জন্য। তো এখন চিটংয়ে যাওয়ার পর আমি আমার দাদির আবারও কল দিয়ে জিজ্ঞেস করি যে মেয়ের কোনো ঠিকানা বা খোঁজ খবর কিছু পাইছো। আমার দাদি আমার বারবার বলতেছে যে এই মেয়ে না নাম বলে না ঠিকানা বলে, কোনো কিছুই বলতেছে না। আমি তখন বুঝতেছি না যে আল্লাহ আবার কোন বিপদে পড়ি, এই মেয়ের ঘরে রেখে কার মেয়ে কোন থেকে কোন বিপদে আসে। তখন আমি কী করি 3 দিন পর্যন্ত এখানে থাকি। অ্যান্ড 3 দিন পরে আমি যখন বাসায় আসার পর আমি খুব অবাক হয়ে যাই। আমি দেখি যে মেয়ে অনেক সুন্দর জামা পরে আছে এবং ওর জন্য ব্যাগ কাপড় চোপড় দুনিয়ার সব কিছু কিনা। আমি দাদিরে বলতেছিলাম যে দাদি এগুলো তুমি কোত্থেকে কিনলা। পরে বলে আমার কাছে যে টাকা ছিল ওই টাকা দিয়ে আমি এটারে কিনে দিছি, মেয়েটা তো অনেক ভালো রে। অ্যান্ড আমি দেখি যে মেয়েটা আমার দাদির সাথে এত ভালোভাবে মিশে গেছে। আমার ছোটো ভাইটাও তখন বাড়িতে আসে, আমার ছোটো ভাইটাও বলতেছে বাসা আসে। আমার ছোটো ভাইটাও বলতেছে ভাইয়া মেয়েটা যেহেতু তার ঠিকানা বলতেছে না, তাহলে তারা জোর করে আর ঠিকানা বলার দরকার কি। যদিও কিছু কিছু মানুষ আমাকে বলতেছিল থানায় দিয়ে দেওয়ার জন্য, বাট আমি চিন্তা করতেছি এরকম নিষ্পাপ একটা মেয়ে আমি তার থানায় কেন বা দিয়ে দিব, আমার তো কোনো বোন নাই। আচ্ছা ঠিক আছে আমার বাড়িতেই থাকুক, আমি এটা মনে করে আর কিছু বলি না। তো আমি এটাকে আমার এখানে রেখে দিছি। বাট আমার দাদি এভাবে আরও প্রায় 1 সপ্তাহের মতো কেটে যায়। 1 সপ্তাহ পরে আমার দাদি বলতেছে যে মেয়েটা নাকি অনেক মেধাবী। দাদি বলতেছে মেয়েটার মাথায় অনেক বুদ্ধি, অনেক মেধাবী, একটা কাজ কর মেয়েটার স্কুলে ভর্তি করা। আমি তখন চিন্তা করতেছিলাম যে চিনি না জানি না এরকম একটা মেয়েকে স্কুলে ভর্তি করাবো। তখন দাদি আমার বলতেছে আরে বোকা, আমার কাছে মনে হয় তুই যদি তার স্কুলে ভর্তি করাস তাহলে মেয়েটা একদিন অনেক ভালো রেজাল্ট করবে, আর মেয়েটা অনেক ভালো, ও পড়াশোনার প্রতি খুব মেধা। আমি তখন তারে বলি যে আপনি কি স্কুলে ভর্তি হবেন। তখন মেয়ে বলতেছে যে হ্যাঁ ভর্তি হবে, কিন্তু তার তো কোনো আইডি কার্ড বা কোনো ঠিকানা আমার কাছে নাই। পরে আমি কি করি, আমাদের এখানকারই একজন কমিশনার আছে, ওনার একটা ওনার অফিসে কাজ করে একটা পিয়ন টাইপের, ওই পিয়নটারে ধরে আমি কিছু টাকা পয়সা দিয়া মেয়েটার জন্য একটা আইডি কার্ড বের করি।
মানে আইডি কার্ড বলতে একটা জন্ম নিবন্ধনের কাগজ বের করি। আর জন্ম নিবন্ধনের কাগজটা বের করার পরে ওইটা দিয়ে আমি মেয়েটাকে হচ্ছে এখানকার আশকোনার দিকে একটা স্কুলে ভর্তি করে ক্লাস এইটে ভর্তি করে। তখন মেয়েটা অনেক বড় ছিল, সে আমাকে বলতেছে ক্লাস 9-এ ভর্তি করানোর জন্য। আমি বললাম তখন হচ্ছে টিচাররা ক্লাস 9-এ ভর্তি নিচ্ছে না, ওরা ক্লাস 8-এ নিচ্ছে। তখন আমি তারা ক্লাস 8-এ ভর্তি করাই, অ্যান্ড ক্লাস 8 থেকে সে 9-এ উঠে। আমি একটা ব্যাপার খুব মানে এত ভালো লাগে আমি আসলে বলে বুঝাতে পারবো না। আমার মা মারা যাওয়ার পর থেকে আমার কাছে মনে হয় যে এই মেয়েটা আসার পর থেকে আমার জীবনে একটা অন্যরকম সুখ চলে আসছে। আমি যখনই বাসায় যে আমার জন্য খাবার রান্না করে দেয়, আমার কাপড় চোপড় ধুয়ে দেয়, মানে এত পরিমাণ টেক কেয়ার আমাদেরকে করে আমি আসলে বলে বুঝাতে পারবো না, আমাকে এবং আমার ছোটো ভাইকে। আর দাদি মেয়েটার সাথে এমনভাবে মিশে যায় যেন দাদি মেয়েটাকে খুব মানে অনেক দিন ধরে চেনে, মনে হচ্ছে দাদির খুব পরিচিত কেউ। যাই হোক, এভাবে মেয়েটার সাথে দাদির বর্নিংটা অনেক ভালো যাচ্ছে। এইভাবে যেতে যেতে প্রায় আরও 3 থেকে 4 মাসের মতো কেটে যায়। তো 3-4 মাসের মতো কেটে যায়, এতে আমি যাচ্ছি বাসায় আসতেছি, গাড়ি চালাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, বাট কোনোভাবে আমার মাথার ভিতরে এই জিনিসটা একটাবারের জন্য আসতেছে না যে মেয়েটাকে তারা তো আমি চিনি না, কোত্থেকে তারা নিয়ে আসছে, আবার কোন বিপদে পড়ি, এরকম কোনো কিছু আমার মাথায় আসতেছে না। আমি তখন বলতেছি আল্লাহ কপালে যা রাখছে তাই হবে, টেনশন করে আর কি হবে, এই মেয়ে যেহেতু আমাদের ঘরে আসে, ও আমাদের ঘরে থাইকা যাক, অ্যান্ড আল্লাহ হয়তো একটা সময় সব কিছু ঠিক করে দিবে। এভাবে যেতে যেতে প্রায় আরও 6 মাসের মতো কাটে। অ্যান্ড মেয়েটাকে যে স্কুলে ভর্তি করাই সেই স্কুল থেকে আমি শুনতে পারি যে মেয়েটা নাকি অনেক মেধা। মাঝে মাঝে স্কুলে যখন আমি যাই আর টিচারদের সাথে কথা বলি, আমি তখন টিচাররা সবাই বলে যে মেয়েটা অনেক মেধাবী। আমি ওখানে পরিচয় দিই যে এটা আমার খালাতো বোন গ্রাম থেকে আসছে পড়াশোনা করার জন্য। ওই পরিচয় আমি তাকে ওইখানে ভর্তি করাই। এরপরে আমরা মেয়েটার প্রতি খুব বেশি টেক কেয়ার করতে শুরু করি। আমি যেমন টেক কেয়ার করি আমার ছোটো ভাই সেমভাবে। আমরা যেখানেই যাই মেয়েটার জন্য নতুন জামা কাপড়, এরপরে এইটা সেটা নিয়ে আসি। আর আমি সুযোগ পেলে মেয়েটাকে জিজ্ঞেস করি, আচ্ছা তুমি আমাকে সত্যি করে একটু বলো না যে কে তুমি, কি তোমার পরিচয়। যখন আমি মেয়েটাকে পরিচয় জিজ্ঞেস করি যে তুমি কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তখনই মেয়েটা কান্নাকাটি করতে থাকে। মানে বাড়ি ঘরের কথা জিজ্ঞেস করলেই কান্নাকাটি করে। আমি কিছুই বুঝি না। 6-7 মাসের মতো কেটে যায়, বাট এই মেয়েটার মাঝে বিন্দুমাত্র পরিবর্তন নাই। আমাদের বাসায় যেমন করে আসছিল তেমন করেও থেকে যাচ্ছে। আমার কাছে মনে হয় যেন মেয়েটার বাড়ি আসমানে। যাই হোক, এইভাবে আস্তে আস্তে করে আমার প্রায় মেয়েটা তখন ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠে যায়। ক্লাস 10-এ যখন উঠে তখন টিচাররা সবাই আমার বলতেছিল যে মেয়েটা অনেক ভালো রেজাল্ট করবে, ওর প্রতি একটু মনোযোগ দেওয়ার জন্য। আর তো সব টিচার আমাকে খুব রিকোয়েস্ট করতেছে যে ওর প্রতি একটু মনোযোগ দেন, একটা সময় মেয়েটা অনেক ভালো রেজাল্ট করবে, কারণ ব্রেন বুদ্ধি অনেক ভালো, এরকম করে আমাকে বোঝায়। তখন আমরা কী করি, আমি মেয়েটার জন্য বিভিন্ন রকমের কোচিং টিচারদের কাছে কোচিং করাই এবং প্রাইভেট পড়াই। মানে আমি ওর জন্য প্রচুর টাকা নষ্ট করি। এরকম করতে করতে মেয়েটা একটা সময় এসএসসি পরীক্ষা দেয়। অ্যান্ড এসএসসি পরীক্ষা দেওয়ার পরে সে এসএসসিতে অনেক ভালো রেজাল্টে পাশ করে। অ্যান্ড এত ভালো রেজাল্ট করে যে মানে আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। অ্যান্ড সবাই অনেক বেশি খুশি হয়, দাদি, আমার ছোটো ভাই, সবাই। আর আমাদের মহল্লার সবাই জানে যে আমার খালাতো বোন, ওরে আমি গ্রাম থেকে আনছি, এটা সবাই জানে, এই পরিচয় ওখানে পড়তেছে। যেতে যেতে অনেক দিন কেটে যায়। তখন দাদি আমাকে একদিন বলতেছিল যে দেখ মেয়েটা তো মানে যুবতী হয়ে গেছে আর মেয়েটা দেখতে অনেক বেশি সুন্দর। তো আমার দাদি আমার বলতেছিল তুই যদি কিছু না মনে করস তোর একটা কথা বলি। আমি বলি হ্যাঁ দাদি বলো। আমার দাদি আমার বলতেছে তুই মেয়েটাকে বিয়ে করে ফেল। আমি বলতেছি দাদি এটা তুমি কেমন কথা আমারে কইতে আসো, এই মেয়ের বাড়ি কই, ঘর কই, কে তার বাবা, কে তার মা, আমরা কোনো কিছুই জানি না। এভাবে না জেনে না শুনে একটা মেয়েকে কি বিয়ে করা ঠিক হবে? আমার দাদি আমার বলতেছে বিয়ে করলে সমস্যা কি, তুই বিয়ে করে ফেল, অ্যান্ড বিয়ে করলে একটা সময় আল্লাহর রহমত আসবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আমার ছোটো ভাইটা আমাকে ফোর্স করতেছে যে তুই ভাইয়া আপনি বিয়ে করে ফেলেন। এরপর আমি একদিন মেয়েটাকে নিজে আমি বলি যে আচ্ছা আমি আসলে এই পর্যন্ত ওর নামটাই বলতে ভুলে গেছিলাম। মেয়েটার নাম জিজ্ঞেস করছিলাম, সে বলছিল তার নাম হচ্ছে ফাইজা, মানে ফাইজা হচ্ছে তার নাম। তো আমি একদিন তাকে নিজে জিজ্ঞেস করি যে ফাইজা তোমার একটা কথা বলি, তুমি কিছু মনে করো না, তুমি তো আমাদের বাসায় আজকে প্রায় অনেক বৎসর ধরে আছো। এখন একটা ব্যাপার আমার দাদি বলতেছে যে তুমি যদি কিছু না মনে করো তাহলে কি আমরা পারিবারিকভাবে মানে বিয়ে করতে পারি? এটা আমার দাদি বলতেছিল আমাকে, আমি নিজেই বললাম মেয়েটাকে। আমার দাদি বলতেছে আমি বলার চেয়েও তুই বললে ভালো হবে। তো মেয়েটা আমাকে বলতেছিল যে দেখেন আমি আপনাদের বাসায় এত বৎসর ধরে আছি অ্যান্ড আপনারা আমাকে একেবারে নিজেদের মতো করেই বড় করছেন, কিন্তু আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করি, আমি আসলে মানে এই সময় বিয়ে শাদিরা করতে চাই না, অ্যাটলিস্ট আমি পড়াশোনাটা শেষ করি এরপরে বিয়ে করব। আর আপনার যদি আমাকে পড়াশোনা করাইতে কষ্ট হয় তাহলে আমার জন্য আপনি 2-1টা টিউশনি ঠিক করে দেন, আমি টিউশনি করে পড়াশোনা করব। আমি বলতেছি আরে পাগলের মতো এগুলো কী বলতেছেন, কেন আপনাকে টিউশনি করে পড়াশোনা করতে হবে? আপনাকে পড়াশোনা করানোর মতো যথেষ্ট এভিডেন্স আমার আছে, আল্লাহ আমাকে যথেষ্ট টাকা পয়সা দিয়েছে, আমি অ্যাটলিস্ট আপনাকে পড়াশোনা করাইতে পারবো। আর আপনি তো মানে একটা
একটা ব্যাপার খুব ভালো করেই জানেন যে আমাদের পরিবারে মানে আমি তখন তাকে তুমি করে বলি যে আমাদের পরিবারে যে তুমি ছাড়া মানে তুমি আমাদের পরিবারে একমাত্র পার্সন যে আমাদের সংসারটাকে এভাবে ধরে রাখছো। তখন মেয়েটাও আমি দেখি যে ও আমার প্রতিও একটু টান ভালোবাসা আছে, মানে কথা বলার সময় অনেক মায়া ভালোবাসা দিয়ে কথা বলে। তখন আমি দাদিকে বললাম যে দাদি, মেয়েটা এইভাবে বলতেছে, তার উপর প্রেশার দেওয়াটা ঠিক হবে না, একটা কাজ করো, ও যেভাবে আছে এইভাবে থাকতে দাও, অ্যান্ড এখন তারে কোনো মানে বিয়ে শাদী বা এইসব ব্যাপার নিয়ে তাকে কোনো প্রেশার দিও না। তখন আমার দাদি আমারে বলতেছে যে তাহলে ও কি এভাবেই রাখবি? আমি বলি এভাবেই থাক না, ও পড়াশোনা করুক, পড়াশোনা করতে থাকুক, এরপরে আমরা সুযোগ সময় বুঝে দেখা যাক কী হয়। আর দেখো কোনোভাবে তার সাথে কথাবার্তা বলে তার পরিবার সম্বন্ধে জানতে পারো কি না, তার পরিবার সম্বন্ধে যদি জানতে পারি তাহলে হচ্ছে আর কোনো প্রবলেম রবে না। এভাবে যেতে যেতে আরও প্রায় 2-3 মাসের মতো কেটে যায়, অ্যান্ড 2-3 মাস পরে আমার দাদি আমার উপরে খুব ক্ষেপে যায়। মানে ক্ষেপে যায় বলতে এরকম একটা যুবতী মেয়ে, তোরা 2টা ভাই ঘরে আসতিস, ঘর থেকে বেরোইতে আসিস, এমন যুবতী একটা মেয়ে ঘরে থাকে, এটা কেমন দেখায়? আমি তখন দাদিরে বলতেছি, দাদি এই মেয়েটা তো আজকে আমাদের সাথে 1 দিন আর 2 দিন না, ওই তো আজকে অনেক বছর আমাদের সাথে আছে, ও তো আমাদের পরিবারের একজন মানুষ। কিন্তু দাদির একই কথা যে না, এই মেয়েকে এভাবে রাখা যাবে না, হয় এই মেয়েকে তোকে বিয়ে করতে হবে, না হলে এই মেয়েকে মানে ঘর থেকে বের করে দিতে হবে। আমি বুঝতে পারতেছিলাম না যেই মেয়েটার সাথে দাদির এত ভালো সম্পর্ক ছিল, দাদি হঠাৎ করে কেন এই মেয়েটার উপর এভাবে বিগড়ে গেল। আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। আমি জাস্ট বলি যে দাদি তুমি একটু ঠান্ডা হও, বাট আমি দেখি যে না, দাদি মানে দিনের পর দিন প্রচণ্ড রকম গরম হয়ে যাচ্ছে। তখন আমি কি করি, একদিন হচ্ছে টিপ নিয়ে চিটংয়ে যাই, অ্যান্ড চিটং থেকে আমি আসার পরে আমি ঘরে এসে দেখতেছি যে মেয়েটা নাই। আমি যখন মেয়েটা নাই দেখতেছি, আমি দাদির জিজ্ঞেস করতেছি যে দাদি ও কোথায় গেল, মানে ফাইজা কোথায় গেল? তখন দাদি আমার বলতেছে যে যেখানে মধুর সেখানে গেছে, তোর কি দরকার? আমি তখন বলতেছি এটা তুমি কেমন কথা বলতেছো, যে মেয়েটা আমরা ছাড়া তার এই দুনিয়াতে কে আছে তুমি আমার বলো। তখন দাদি আমার বলতেছে, তুই কি মনে করস যে এই মেয়ে আসমান থেকে লাভ দিয়ে দুনিয়াতে পড়ছে? তার কোনো ভাবা নাই, মা নাই, তার সব কিছুই আছে। এই মাইয়া বাপ মায়ের মানে টাকা পয়সা নষ্ট না করে তোদের 2 ভাইয়ের উপরে মানে সুন্দর করে পড়াশোনা করে এরপরে চাকরি বাকরি নিয়ে তো করে ছেড়ে চলে যাইবো। আর আমি এই মেয়ের উপরে এরকম কিছু দেখতে পারছি। তো আমার দাদি বলতেছে, আমার কাছে মনে হয় এই মেয়ে গরিবের কোনো মাইয়া হইব, অ্যান্ড কৌশল করে তোকে 2 ভাইয়েরা মক্কেল পাইছে, তার জন্য তোদের উপরে চড়ে বসছে। আমি তখন দাদিরে বলতেছি, দাদি অন্য মেয়ে মানে একটা অসহায় মেয়ে সম্বন্ধে এরকম বাজে মন্তব্য করা কিন্তু ঠিক না। আর আমরা তো জানি না, আল্লাহই ভালো জানে যে মেয়েটা কোন বিপদে পড়ে আমাদের ঘরে আসছে, ও মেয়েটা কোথায় গেল। তখন দাদি আমার বলতেছে যে আমি জানি না কোথায় গেছে, গতকালকে আমার সাথে ঝগড়া হয়েছে, এরপরে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেছে। আমি তখন মেয়েটারে খুঁজতে থাকি, আমি আর ট্রাকে যাই না, আর গাড়ি চালাই না। আমি প্রায় 1 সপ্তাহের মতো ওরে বিভিন্ন জায়গায় খুঁজি, আমি তারা কোথাও পাই না। অ্যান্ড আমি ছোটো ভাইরে ফোন করি, অ্যান্ড ছোটো ভাইটাও আসে। ছোটো ভাইরে বলি যে কী রে, ও কোথায় গেল? ও আমার ছোটো ভাইও খোঁজে, আমিও খুঁজি। একটা পর্যায়ে আমি দাদির সাথে খুব বেশি রাগারাগি করি। আমি রাগ করে দাদির কাছে একটাবার আমি বলেই ফেলি যে দাদি, আমরা তো তোমারে পালতেছি তাই না, আমরা তো তোমার সাথে তো আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই, তুমি তো আমাদের রক্তের কেউ না, এরপরেও আমি তোমারে এভাবে হচ্ছে আজকে এতগুলো বৎসর পালতেছি, তাহলে এই মেয়েটা না হয় অসহায় একটা মেয়ে বিপদে পড়ে আমাদের ঘরে আসছে। বৃষ্টির দিনে যেমন চড়াই পাখি হচ্ছে মানুষের ঘরের নিচে আশ্রয় নেয়, এমন করে একটা মেয়ে আমাদের কাছে আশ্রয় নিছে, আর তুমি তারা এইভাবে ঘর থেকে বের করে দিলা। তখন দাদি আমার দিকে তাকে কান্না করে দেয়। আমি দাদিরে বলি, দাদি তুমি কান্না করতেছো কেন? আমি তো তোমার মিশা কথা কই না, আমি কি মিথ্যা কথা কইছি? তুমি কও এই মাইয়াটা খুবই গরিব একটা মাইয়া, তুমি তারা কেন ঘর থেকে বের করে দিলা? তখন দাদি আমার ঘর থেকে বেরিয়ে যায় রাগ করে। আমি দাদিরা হাতে পায়ে ধরে বুঝিয়ে বলি যে রাগারাগি না কইরা মেয়েটা কোথায় গেছে তুমি বলতে পারো কিনা বলো। তখন দাদি আমার বলে, মেয়েটা নাকি তোর জান্নাত নামের কোন বান্ধবীর বাসায় চলে গেছে। আমি তখন বলি, এটা কি তোমার বইলে গেছে? বলে যে হ্যাঁ, আমি এটা শুনতে পারছি, মেয়ে বলে নাই, শুনতে পারছি যে জান্নাত নামের কোন বান্ধবীর কাছে জানি চলে যাবে। আমি তখন বলতেছিলাম যে জান্নাত নামের কোন বান্ধবী? তখন আমি তার কলেজে গিয়ে, তার কলেজের একটা ছেলের সাথে আমার পরিচয় আছে, ওই ছেলেটাকে গিয়ে আমি বলি যে তোমাদের বেসে জান্নাত মানে আমার খালাতো বোনের বেসে জান্নাত নামের কোনো মেয়ে আছে কিনা। তখন আমাকে বলে যে হ্যাঁ, একটা মেয়ে আছে জান্নাত, বাসার ঠিকানা দেয়। ঠিকানা দেওয়ার পর আমি ওখানে যাই। ওখানে যাওয়ার পর আমি দেখতে পাই যে হ্যাঁ, ও ফাইজা এখানে আছে। আর তখন ফাইজাকে ডাক দেওয়ার পরে ও আমার উপরে খুব রাগারাগি করে। ও আমাকে একদম কান্নাকাটি করে বলে যে আপনি খুব কষ্ট করছেন আমার জন্য, আমাকে অনেক পড়াশোনা করাইছেন, আপনার কাছে অনেক শুক্রিয়া। আমি যদি কোনো দিন চাকরি বাকরি করি আমি আপনার সব টাকা শোধ করে দিব। অ্যান্ড আপনি আমাকে যে বুড়ির কাছে রেখে আসছেন, ওই বুড়ি আমার উপর যে পরিমাণে অত্যাচার করতেছে, আমি প্রয়োজনে গার্মেন্টসে চাকরি করে ভাত খাবো, তারপরও আপনাদের ঘরে থাকবো না।
আমি তখন তারে বলতেছি যে দেখো, তুমি আমাদের ঘরে আজকে 2-3 দিন ধরে আসো না, আজকে অনেক বৎসর তুমি আমাদের সাথে আছো, দাদির সাথে তোমার ঝগড়াঝাটি হতেই পারে, তাই বলে দাদি বয়স্ক মানুষ, তার সাথে কি এভাবে রাগারাগি করে ঘর ছেড়ে আসা তোমার ঠিক হয়েছে? তুমি রাগ করো না, একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি আসো। আমি যতই বুঝাই ও আর আসে না, তখন ও ঘরে আসে না, আমি আবারও ফিরে আসি। আসার পর দাদিরে বলি, দাদি ও তো আসতেছে না, তুমি গিয়ে মেয়েটার একটু নিয়ে আসো। দাদির একই কথা, দাদি আর ওই মেয়েরা আনবে না, দাদি ওই মেয়ের কাছে যাবে না। আমার তখন মেয়েটার প্রতি একটু মায়া ভালোবাসা বেড়ে যায়। মানে যে ঘরটা মেয়েটা সাজিয়ে রাখতো, আমি বাসায় আসলে দেখতাম আলনার মধ্যে আমার কাপড়গুলো সাজানো, আমার ডয়ারটা সাজানো, আমার খাটটা পরিষ্কার করা, এত ভালো লাগতো। পরীর মতো একটা আমি আমাদের পুরো ঘরটাকে সাজিয়ে রাখতো। মুহূর্তের মধ্যে মেয়েটা যখন হারিয়ে গেল, তখন আমার কাছে পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। আমি তখন আর কাজ করতে পারি না, আমি আর গাড়ি চালাইতে পারি না, গাড়ি চালাইতে আমার মনোযোগ থাকে না, আমি কোনো কিছু করি না, বাসার মধ্যে মানে খুব মন খারাপ করে বসে থাকি। এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর একদিন দাদি আমার ডাইকে বলতেছে, কিরে তুই কি এরকম করে তোর দিন পার করে দিবি? তুই কি কাজ কাম কিছুই করবি না? আমি বলি, আমি কাজ কাম কেন করবো, আমার কাজ কাম করার কোনো দরকার নাই। আর তখন দাদি আমার বলতেছে, কেন তোর কী হয়েছে? আমি বলি, দাদি আমি না এই ব্যাপারটা আগে বুঝতে পারি না, এখন বুঝতে পারছি। আমার মনে হয় কি জানো দাদি, আমি মেয়েটারে পছন্দ করি, অ্যান্ড আমার কাছে মনে হয় যে মেয়েটাকে আমি ভালোবেসে ফেলছি। তখন আমার দাদি আমার বলতেছে, তাহলে তো সেদিন তো বলছিলাম যে যা না মেয়েটারে বিয়ের কথা বল, তখন কি বলছিলি? তখন মেয়ে যখন বলতেছে মেয়ে বিয়ে করবে না, তখন তুই তো বললি যে ঠিক আছে, এখন মেয়ে যেহেতু বিয়ে করতে রাজি হচ্ছে না, ওকে জোর করে জোর করে আর বিয়ে করার দরকার নাই, এখন কেন কষ্ট হচ্ছে? আমি তখন দাদির কাছে কান্নাকাটি করে বলি যে দাদি আমি তোমার দুইটা পায়ে ধরি, তুমি যেমনে পারো ফাইজাকে ঘরে নিয়ে আসো, আমার ফাইজার জন্য খুব বেশি কষ্ট হচ্ছে। তখন দাদি আমার বলে, তুই মন খারাপ করিস না, আচ্ছা ঠিক আছে, আমি দেখি একটা ব্যবস্থা করব। এর পরের দিন আমি দেখি যে দাদি যায়, বাট দাদি যাওয়ার পরেও ও আসে না। আমার কাছে এসে দাদি বলতেছে, দেখ কত গেমিডি মাইয়ার, আমি গেছি তার হাতে ধরছি, তাও সে আর আসতেছে না। আমি তখন বলতেছি যে কেন আসতেছে না, ওর এত কিসের রাগ? আমি এরপর দিন একটু রাগান্বিত হয়ে ওর বান্ধবীর বাসায় যাই। বান্ধবীর বাসায় যাওয়ার পরে আমি ওকে ডাক দেওয়ার পরে ও আমার সাথে দেখা করতে আসে না। আমি তখন ওদের ঘরে যাই, ঘরে যাওয়ার পরে ওই পরিবারের যে ওদের বাবা মা ছিল, ওর বান্ধবীর বাবা মা, আমি তাদেরকে বলি যে তারাও কিন্তু জানো আমার খালাতো বোন। আমি বলি, ঘরের মধ্যে ঝগড়া করে আপনাদের ঘরে এসে পড়ে আসে, ওরা একটু বুঝিয়ে পাঠিয়ে দেন, আর কয়দিন আপনার কাছে থাকবে? তখন তার বাবা মা ওরা বুঝাইতে আসে যে দেখো মা, সাংসারিক জীবনে ঝামেলা হতেই পারে, সমস্যা হতেই পারে, তাই বলে এভাবে তুমি বাসা ছেড়ে এসে ঠিক করো নাই, তুমি চলে যাও। অ্যান্ড তখন ওকে ওর বান্ধবীর বাবা মা যখন ওকে বুঝায়, একটা পর্যায়ে ও রাজি হয়, অ্যান্ড রাজি হয়ে আমার সাথে ব্যাগপত্র নিয়ে ও ঘরে আসে। অ্যান্ড ঘরে আসার পরে আমি দাদিকে বলে দিই যে দাদি, আমি আজকে তোমার বলে দিতেছি, তুমি কোনোদিন ওর সাথে খারাপ ব্যবহার করবা না, কোনোদিন ওর সাথে খারাপ ব্যবহার করবা না, আর যদি কোনোদিন ওর সাথে খারাপ ব্যবহার করছো তাহলে কিন্তু আমি আর কোনোদিন এই ঘরে আসবো না। এরপরে দাদি আমার বলতেছে, একটা কাজ কর, তুই কাজে যাওয়ার সময় ওরে সাথে করে নিয়ে যা, অ্যান্ড কাজ থেকে আইসা ওরে আবার আমার কাছে দিয়ে যা, তোর কাছে মনে হইতেছে যে ও দুধে দোয়া তুলসী পাতা, ওর কোনো দোষ নাই। আমি তখন দাদিরে বলতেছিলাম যে দাদি, তুমি তো জানো মেয়েটার আমি পছন্দ করি, তাইলে কেন তুমি তার সাথে রাগারাগি করে তার ঘর থেকে বের করে দাও? এভাবে কিছুদিন কাটে, প্রায় আরও 1-1.5 মাসের মতো কাটে। অ্যান্ড 1-1.5 মাস পরে একদিন আমি হঠাৎ করে আমি ঘরে আইসা দেখতেছি যে ফাইজা কান্নাকাটি করতেছে, প্রচুর কান্না করতেছে। তো কান্না করতেছে, আমি বুঝতে পারতেছি না ও কেন কান্না করতেছে। আমি তখন দাদিরে বলতেছি যে দাদি কী হয়েছে, ও কান্না কেন করতেছে? তখন আমার দাদি আমার বলতেছে, কে জানে, তোর ছোটো ভাই না ঘরে আসছিল, আমি তো বাইরে গেছিলাম বাজার সাজার করার জন্য, এরপরে দেখেছে ও কান্নাকাটি করতেছে। আমি তখন ফাইজারে জিজ্ঞেস করলাম যে ফাইজা কান্না করতেছো কেন, আমার বলো না কী হয়েছে? আমারে বলে যে আমি তোমাদের ঘরে তোমাদের বোনের মতো, কিন্তু তোমার ছোটো ভাই আমার সাথে যেটা করছে কাজটা ঠিক করে নাই। আমি বলি, কী করছে? বলো, তোমার ছোটো ভাই আমার সাথে দস্তাদস্তি করছে, ও আমার সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টা করছে, আমি খুব কষ্ট করে আমার ইজ্জত বাঁচাইছি। আমি বললাম, তুমি কথাগুলো ঠিক বলতেছো? ও আমারে বলে, আমি ঠিক বলতেছি, ও আমার সাথে অনেকক্ষণ দস্তাদস্তি করছে, অ্যান্ড আমি যখন বলছি যে আমি তোমার কাছে বলি দিব, আমি কান্নাকাটি করছি, ও আমাকে ছাড়ছে। আমি তখন বলতেছিলাম, আমার ছোটো ভাইরে তো আমি অনেক ভালো মনে করতাম, ওই কাজটা কীভাবে করলো? আমার এত কষ্ট হইতেছিল তখন। আমি বলতেছি, আচ্ছা ও ঘরে আসক। আমি ওরে কল দিই, ও আমার কল রিসিভ করে না, অ্যান্ড অনেকগুলো কল দিই, কল রিসিভ করে না। পরে আমি দাদিরে বলে রাখি যে দাদি, আমি আর কাজে যাবো না, ও ঘরে আসলে তুমি আমার কল দিবা। তো এরপরে কী করে, ও ঘরে আসলে দাদি আমার ফোন করে বলো ঘরে আইছে। আমি তখন ও ঘরে ঢুকলে আমি পিছন থেকে ঢুকার পরে বেরিয়ে যাই, আমার হাত চাইপা ধরে আমি ওরে বুঝাইতেছিলাম। আমি বলতেছিলাম যে তোরে আমি ছোটোবেলা থেকে এত কষ্ট করে লালন পালন করে বড় করছি, আমাদের বাবার থেকেও না থাকার মতো, তোর জন্য ভাই আমি কী না করছি, আমি রিক্সা চালাইছি, তোরে আমি কত কষ্ট করে পড়াশোনা করাইছি, আমি পড়াশোনা করি না, আমি মূর্খ সুরুক্ষ মানুষ, তারপরও এই মেয়েটারে আমি নির্জন রাতের বেলায় আমি তারে আমাদের ঘরে নিয়ে আসছি, আমি কখনো তার হাতেও ধরি নাই, অথচ তোরা এত পড়াশোনা করাইলাম, তুই একটা শিক্ষিত, তুই কেমনি অসহায় এতিম মেয়েটার গায়ে হাত দিলি?
তখন আমার ছোটো ভাই বলতেছে যে আমার মাথা ঠিক ছিল না, আমি ড্রিঙ্কস করছি। আমি বলি তোর এত বড় সাহস, তুই ড্রিঙ্কস করে ঘরে আসিস? এটা বলে ওর সাথে আমার একটু তর্কাতর্কি হয়ে যায়। বলছে, ও আমারে বলতেছে ওই মাইয়ারে তো আপনি ভালো মনে করতেছেন, ওইটা তো পুরো একটা মাগি। আমি তখন বলতেছিলাম যে কেন, তুই এটা কেন বলতেছস? আমারে বলে ভাইয়া ওই দাদি যেটা বলতেছে দাদির কথাই ঠিক, ও আমগো মাথার উপরে বৈশা ও জাস্ট আমগো মাথার উপরে বৈশা ও খাইতেছে, ওই মেয়ের আপনি চিনেন না। তখন আমার এত রাগ হয়, আমি আমার ভাইয়ের কলার চেপে দড়ির জুতা দিয়ে ওরা আমি ইচ্ছা মতো পিটাই। অ্যান্ড জুতা দিয়ে ইচ্ছা মতো পিটাই। ও তখন ঘর থেকে বেরিয়ে যায়। ও ঘর থেকে বেরিয়ে যায়, ও আর ঘরে আসে না, ও একদম টোটালি ঘর থেকে বেরিয়ে যায়। আমি তখন ফাইজাকে বলতেছিলাম যে তুমি টেনশন করো না, তুমি ঠিকমতো পড়াশোনা করো, যাতে তোমার কোনোভাবে তোমার পড়াশোনার কোনো ক্ষতি না হয়। সবসময় চেষ্টা করবো পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য। আমি ওকে পড়াশোনা করাই। অ্যান্ড এরপর থেকে দাদি আর ও একসাথে থাকে। আমার ছোটো ভাই আর ঘরেও আসে না, ও ওর মতো করে জানে কোথায় চলে গেছে। এভাবে আরও মাসখানেক কেটে যায়। অ্যান্ড মাসখানেক কেটে যাওয়ার পরে আমাকে একদিন ও নিজেই বলতেছে, আমি অনেক টায়ার্ড ছিলাম, মনে হয় আমি বেনাফুলের টিপ মেরে আসছিলাম। বেনাফুলের টিপ মেরে আসার পরও আমার নিজে বলতেছে যে আপনি সেদিন যে কথাটা বলছিলেন, আপনি যদি এটা করেন তাহলে আমার কোনো আপত্তি নেই। তখন আমি তারা বলতেছি যে কোনটা, আমি কিন্তু আর ওই ক্লিয়ারভাবে ব্যাপারটা বুঝি নাই। তখন সে আমার বলতেছে ওই যে আমাকে বিয়ে করার ব্যাপারটা। আমি বললাম তো আমি তোমাকে কীভাবে বিয়ে করব, আমি তো তোমার ঘর বাড়ি কোনো কিছুই চিনি না। তখন আমাকে বলতেছে যে ঘর বাড়ি কোনো কিছু চিনা লাগবে না, আপনি যদি বিয়ে করেন তাহলে করে ফেলেন। আমি বলতেছিলাম যে বিয়ে করব সবই ঠিক আছে, কিন্তু তোমার পরিবার সম্বন্ধে আমার জানতে হবে না? তুমি তো আজ পর্যন্ত এতগুলো বৎসর একটাবারের জন্য তুমি তোমার আব্বা আম্মা বা তোমার ঠিকানা কোনো কিছু আমাকে বলো নাই। আমার বলতেছে কেন, ঠিকানা ছাড়া এতদিন থাকতে পারছি আর বাকি জীবন থাকতে পারবো না? আমি তখন তারে বলতেছি না বাকি জীবনও তুমি থাকতে পারবা, বাট আমি বুঝতে পারতেছিলাম না যে আমি তুমি তোমাকে আমি কী বলবো, আমি ঠিক কোনো কিছু বুঝতে পারতেছি না। তখনও আমার বলে যে আপনি যদি এটা করেন তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি তখন তারে বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তুমি যদি রাজি থাকো তাহলে আমি দাদির সাথে কথা বলি, কিন্তু যদি তুমি তোমার বাবা মায়ের কথাটা আমাকে বলতা তাহলে তোমার বিয়েতে তারা থাকতো, এই ব্যাপারটা ভালো হইতো না? এটা বলার পরে মেয়েটা খুবই কান্না করে, প্রচণ্ড রকম কান্না করে একটা কথাই বলে যে না আমি এগুলো করবো না, আমি বিয়ে করবো না। আবার ও চেঞ্জ হয়ে যায়। আমি তখন তারে বলি আচ্ছা ঠিক আছে, তোমার বাবা মারা আনার দরকার নাই, তোমার বাবা মারা আমার লাগবো না, ঠিক আছে আমি তোমার এমনিই বিয়ে করবো। এরপর আমি দাদিরে সাক্ষী রেখে ছোটো ভাইটার অনেক খুঁজি, ওরে ফোন দিয়ে মোবাইল বন্ধ করে রাখে। আমার কথা হচ্ছে অন্য কিছু যাই হোক, ও তো আমার ভাই, ওরে আমি আমার বিয়েতে রাখবো। আমি ওকে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু ওরে আমি আর পাই না পাওয়ার পরে যাই হোক ওর সাথে ফাইজার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ে হবার পরে তখন দাদি আমি এই ঘরটা চেঞ্জ করে আলাদা একটা ঘর নেই, অন্য একটা ঘর নেই, ঘর একটু বড় করে নেই, কারণ যেহেতু সংসার হবে। তো ওই ঘরটার ভিতরে 3টা রুম থাকে, একটা রুমে দাদি থাকে, আর 2টা রুমে একটা রুম খালি থাকে গেস্টের জন্য, আর আরেকটা রুমে আমি আর ফাইজা থাকি। আমি রেল স্টেশনে বড় হয়েছি, আমি তাঁবুর নিচে ঘুমিয়েছি, আমি বৃষ্টির রাতের বেলায় আমি বৃষ্টিতে ভিজেছি, রেলের শব্দ শুনে আমি ঘুমিয়েছি, আর রেলের শব্দ শুনে আমি ঘুম থেকে উঠেছি। আমি 3 বেলার জায়গায় 1 বেলা খাবার খেয়েছি। দরিদ্রতার সাথে যুদ্ধ করে আমি হাঁটিয়ে পাপা করে বড় হয়েছি। আমার জীবনে আমি এত বেশি স্ট্রাগল করেছি যেটা আমি পৃথিবীর মানুষকে বলে বোঝাতে পারবো না। এত কষ্ট করার পরেও আমার জীবনে মনে হচ্ছে যেন আসমানের সুখটা আমার ঘরে নেমে আসছে। আমার কাছে মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষটা আমি। ফাইজা যে এতটা ভালোবাসতে পারে এটা আমি কখনো চিন্তাও করতে পারি নাই। ফাইজার ভালোবাসা পাওয়ার পর আমার মুহূর্তের ভিতরে আমার অতীতের সমস্ত কষ্টগুলো আমার ভিতর থেকে হারিয়ে গেল। আমি যেন ফাইজার মাঝে নিজেকে হারিয়ে ফেললাম। মেয়েটা আমাকে সবসময় এত বেশি টেক কেয়ার করে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমি হয় না যে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য বাইরে থাকলে আমাকে ফোন দিয়ে পাগল হয়ে যায় যে তাড়াতাড়ি ঘরে আসো। অ্যান্ড তখনও আমাকে বলে যে তুমি আর ট্রাক চালাইও না। আমাকে একটা সময় বলতেছে তুমি আর ট্রাক চালাও না, তুমি ট্রাক না চালাও অন্য কিছু করো। আমি তখন তারে বলি যে ট্রাক চালিয়ে তো অনেক টাকা ইনকাম করি, তাহলে ট্রাক চালাবো না কেন? আমাকে বলতেছে যে তুমি অন্য কিছু করো। আমি তখন বলতেছিলাম যে অন্য কিছু মানে কী করব? তখন সে আমারে বলতেছে যে তুমি একটা দোকান দাও। আমাকে বলতেছে যে তুমি তো আমাদের আশকোনার ওইদিকে অনেক ভালো মুদির দোকান আছে, তুমি একটা দোকান দাও। আমি তখন তারা বলতেছিলাম যে দোকানপাট ব্যবসা বাণিজ্য ওইগুলো সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, আমি এগুলো করতে পারবো না। তখন আমাকে বলে যে তাইলে তুমি আমার জন্য একটা ছোট্ট কাজ করো। আমি বললাম যে কী কাজ? ও আমাকে বলে যে তুমি আমাকে একটা ফুলের দোকান দিয়ে দাও। আচ্ছা, এরই মাঝে কিন্তু তখনও ইন্টারে পরে আর পড়াশোনা করে নাই। ওই যে ওর বান্ধবীর বাসা থেকে যখন নিয়ে আসছিলাম এয়ারপোর্ট থেকে, ওরা আর পড়াশোনা করাইতে পারি নাই। আমি অনেক চেষ্টা করছিলাম পড়াশোনা করানোর জন্য, পড়াশোনা করে নাই।
তখন ও আমার বলতেছে যে তুমি আমার একটা ফুলের দোকান দিয়ে দাও। আমি বললাম যে ফুলের দোকান দিয়ে কী করবা? ও আমার বলে যে আমার না ঘরে একা একা ভালো লাগে না, তুমি সারাক্ষণ বাইরে বাইরে গাড়ি চালাও, 2-3 দিনে একবার বাসায় আসো, তুমি যদি আমাকে একটা ফুলের দোকান দিয়ে দাও তাহলে আমি একটা ফুলের দোকান করবো, আমার খুব ভালো লাগবে। তখন আমি চিন্তা করেছি ও কথাটা একেবারে খারাপ বলে নাই, কারণ ও যেহেতু বাসার মধ্যে থেকে থেকে বোর হয়ে যাচ্ছে, তাহলে আমি যদি ওর জন্য একটা একটা দোকান একটা ফুলের দোকান দিয়ে দিই তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য হলো, কিছু টাকা উপার্জন হলো, আর ও মোটামুটি কাজ টাজ করলো তো ঠিক আছে। এরপর আমি কি করি, আজকোনা ওইদিকে ওর জন্য একটা গিফট কর্নার নামের একটা ফুলের দোকান দিই, ফুলের দোকানটা দিই। অ্যান্ড ফুল আমি ওর জন্য প্রথম দিন যেদিন ফুল নিয়ে আসি, ও যখন এত ভালো লাগে আমার, ও দোকানটাকে এত সুন্দর করে সাজায়, নাম দিয়েছিল গিফট কর্নার। গিফট কর্নার যারা এয়ারপোর্ট আশকোনার মানুষ তারা দোকানটাকে চিনবেন। তো এই দোকানটা এত ভালো ছিল যে বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে ওর কাছ থেকে ফুল নিত, আর ও ফুলগুলোকে এত সুন্দর করে সাজাইতো, এত সুন্দর করে বেলুনের মতো সাজাও, এত সুন্দর করে সাজাইতো যে ওর কাস্টমার প্রচুর পরিমাণ কাস্টমার হইতো। আমি যেটাকে উপার্জন করি আমার বউ তখন আমার চেয়ে আরও ভালো টাকা উপার্জন করে, অনেক ভালো টাকা উপার্জন করেও মোটামুটি সব কিছু ভালোই যাচ্ছিল। এভাবে যেতে যেতে আমরা প্রায় 7 থেকে 8 মাসের মতো সংসার করি। অ্যান্ড একটা পর্যায়ে আমার বউ বাচ্চা কনসেপ্ট করে। ওর যখন বাচ্চা আসে আমি তখন এত খুশি হই, আমি আমার মায়ের কবরের কাছে গিয়ে মায়ের জন্য দোয়া করি। আমি মাকে বলি যে মা তুমি আমার বউটার জন্য দোয়া করো, মায়ের কাছে হাত তুলে আমি আমার বউর জন্য দোয়া চাই। ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে আমি আমার বাবাকে খুঁজে বেড়াই, বাবার চেহারাটা আমার মনে আছে। আমি চিন্তা করি বাবার যদি আমি একটাবার পাই অন্তত আমি আমার বাবারে মাথায় করে রাখবো। এখন তো আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমি বাবারে যতই খুঁজে আমি বাবারে পাই না। আর ছোটো ভাইটা এই যে আমার সাথে রাগ করে চলে গেছে, ওর সাথে আর আমি কোনো রকম যোগাযোগ করতে পারি না। ও যেখানে থাকে ওখানে যাই, আমি জানি যে ও বাসাও চেঞ্জ করে ফেলছে। যাই হোক, এরপরে আমি দাদি আর ও আমরা খুব সুন্দর করে দিনগুলো কাটাচ্ছিলাম। অ্যান্ড একটা পর্যায়ে ও যখন বাচ্চা কনসেপ্ট করে তখন ও আর আগের মতো করে দোকানদারি করতে পারে না। দেখা গেলো দোকানে গেলে ও একবেলা দোকানদারি করে আরেকবেলা বাসায় থাকে। তো আমিও তো টাকা পয়সা ইনকাম করি, যেহেতু আমি ট্রাক চালাই, আমিও ভালো টাকা উপার্জন করি। তো যে টাকা ইনকাম করে ওইটা দিয়ে আমাদের সংসারটা মোটামুটি ভালোই চলে, অত অভাব অনটন বা এত দুঃখ সুখ এত কিছু নাই। এভাবে যেতে যেতে আমার ভালোবাসার মানুষটা ও হচ্ছে ফাইজা একটা মেয়ে সন্তান দুনিয়াতে আসে ফাইজার ঘরে। আমার কাছে মনে হয় পৃথিবীর এত সুখ আমি বলে বুঝাতে পারবো না। আমার বাবাটা যখন দুনিয়াতে আসে ওর দিকে তাকাইলে নর্মালি কোনো মানুষ আমি বলবো যে ওর প্রেমে পড়ে যাবে, এত সুন্দর ওর মুখমণ্ডলটা ছিল। আর মেয়েটা একটা ব্যাপার হয় না যে অন্যদের মেয়ে যেরকম একটু কান্নাকাটি করে বা কিছু একটা, বাট আমার কাছে মনে হয় না যে আমি আমার মেয়েটাকে কখনো কান্না করতে দেখেছি। ও সবসময় হাসে, একদম সারাক্ষণ খালি মুখের মধ্যে হাসি লেগেই থাকে, কখনোই কান্না করে না। আমি ওকে কাঁদতেই দেখি না। আমি যখনই ঘরে আসি আমি ফাইজাকে বলি যে তোমার মেয়েটা তো কখনো কান্নাকাটি করে না, ব্যাপারটা কি বলো তো? মেয়েটাকে আমি কখনো কাঁদতে দেখি না, ওই সবসময় খালি হাসে, ব্যাপারটা কি? তো আমাকে বলে যে হ্যাঁ বাপের মতো হয়েছে, এরকম করে করে ও কথা বলে। যাই হোক, একটু একটু করতে করতে আমার মেয়েটা একটা সময় বড় হয়। তখন কিন্তু ফাইজা আমাকে বারবার প্রেশার দিচ্ছিল যে তুমি ড্রাইভিং চাকরিটা ছেড়ে দাও। ও আমাকে বারবার বলতেছিল যে চাকরিটা ছেড়ে দাও, এই চাকরিটা কখন তোমার কোন ধরনের বিপদ হয়ে যায় তা তো বলা যায় না। আমার তখন এত ভালো লাগে যে আমি এত সুন্দর একটা সংসার আমার জীবনে আসবে, আমি এটা কখনো স্বপ্নও চিন্তা করতে পারি নাই। যাই হোক, এভাবে আস্তে আস্তে করে আমার মেয়েটা একটু একটু করে বড় হয়। এরপর থেকে আমার টিপগুলো একটু বেড়ে যায় বলতে আমি তখন হচ্ছে একটু বেশি বেশি টিপ মারি বলতে তখন আমার ঢাকাতে হচ্ছে আমার টিপটা একটু বেশি হয়ে যায়, বেনাফুলের টিপটা বেশি হয়। তো বেনাফুলের টিপটা বেশি হওয়ার কারণে আমি আসলে প্রপার দেখা যায় কি যে সপ্তাহের মধ্যে মাসের মধ্যে 5-6 দিনও ঘরে থাকতে পারি না। এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন আমি তখন দাদি আমাদের সাথে থাকে, দাদির সাথে আমার ওভাবে দেখা হয় না, দাদির সাথে ওভাবে কথা হয় না। তো একটা সময় আমার শরীরটা একটু বেশি খারাপ হয়ে যায়, আমি হঠাৎ করে অনেক বেশি জ্বর, আমার অনেক জ্বর উঠে, আমি কোনো গাড়ি চালাতে পারি না, প্রচুর জ্বর হয়। তখন আমি কি করি, আমি আমাদের বাসায় থাকি। তখন দাদির ব্যাপারটাকে আমি একটু বলে রাখি, আমার বউ বাচ্চা হবার পরে দাদি তখন একটু অন্যরকম হয়ে যায় বলতে দাদি আগের বাসার মধ্যে বিভিন্ন মানুষের সাথে ওরা পরিচয়, এই জন্য দাদি আগের বাসার মধ্যেই থাকে। আমাদের বাসার মধ্যে আসে, গোসল করে খাওয়া দাওয়া করে চলে যায়, ওভাবে থাকে না। তো আমি যখন বাসায় একদিন শুয়ে আছি, দাদি আসার পর আমার সাথে দেখা হওয়ার পর আমি বললাম যে কী ব্যাপার দাদি, তুমি তো আর এখন আমাদের বাসায় আসো না, তুমি সবসময় ওই বাসায় গিয়ে পড়ে থাকো, ব্যাপারটা কি? তখন আমার বলতেছে যে না, ওইখানে পরিচিত মানুষগুলো আছে, আর সবার সাথে দেখা টাকা হয়, এই জন্য আর এদিকে আর আসা হয় না।
তখন আমি বললাম যে দাদি, আমার মেয়েটারও তুমি কোনো খোঁজ খবর নাও না, আমার মেয়েটারও দেখো না, তারপর আমার বউয়েরও খোঁজ খবর নাও না। তখন আমার দাদি আমার বলতেছে, তোর বউয়ের খোঁজ খবর নেওয়া মানুষের অভাব আছে নাকি? আমি তখন বললাম যে একটু হাসিয়েই বলতেছিলাম যে আমার বউয়ের খোঁজ খবর নেওয়া মানুষের অভাব আছে নাকি, মানে তুমি এটা কী কইতেছো? তখন আমার দাদি আমার বলতেছে যে তোর বউ তো সারাদিনে দোকানে বসে বসে আড্ডাবাজি করে। আমি বললাম দাদি, এটা কেমন কথা বলতেছো? আমার বউ দোকানে বসে আড্ডাবাজি করবে কেন? দোকানে বসে বিক্রি করে, আরও নিজে মেয়েটারে কুলি করে নিয়ে যায়, মেয়েটারে নিজে রাখে। পরে আমার বলে যে আমি তো আগেই বলছিলাম, আমার কথা তো শুনোস নাই, খেয়াল করে দেখিস কত বড় বিপদ আছে। এই মাইয়া সারাদিন মোবাইলে কথা কয় আর বিভিন্ন পোলাগুলোকে দোকানের মধ্যে কথা বলে এবং দোকানের মধ্যে বিভিন্ন ছেলে নিয়ে এসে আড্ডাবাজি করে। আমি তখন বলতেছিলাম যে দাদি, এই কথাগুলো তুমি কেন বলতেছো? আর তুমি তো জানো যে তুমি আমাদের পরিবারের একজন মানুষ, এই কথাগুলো বলে কি তুমি ঠিক করতেছো? তখন দাদি আমারে বলতেছে, আমি যা বলতেছি আমি সত্য কথাই বলতেছি, তুই কিছুদিন পরে বুঝতে পারবি। অ্যান্ড তখন আমি খুবই অসুস্থ থাকি, আমি আর মানে কাছে যাইতে পারি না, আমি বাসায় থাকি, রান্নাবান্না করি, আমার মেয়ে টেক কেয়ার করি, এভাবে চাকি। বাট এভাবে যেতে যেতে একটা ব্যাপার আমি একদিন খেয়াল করি বলতে একদিন আমি ওর ফুলের দোকানে আসি দুপুরবেলা ফুলের দোকানে আসি। আসার পর ও কিন্তু আমাকে দেখে নাই। আমি কি করি, আমি দেখি যে ওর দোকানের ভিতরে একটা ছেলের সাথে ও বসে বসে কথা বলতেছে। অ্যান্ড ওই ছেলেটা কোনো কাস্টমারও না, মানে দেখে কোনো কাস্টমার মনে হচ্ছে না। তো কথা বলতেছে, আমি যখন আসি তো হঠাৎ করে ও কথা বলা থামিয়ে দেয়। তখন আমি জিজ্ঞেস করি যে এটা কে বা এটা কে? তখন আমাকে বলতেছে যে তুমি চিনবা না, আমার পরিচিত। আমি বললাম, এই ছেলেটা তো তোমার সাথে কলেজে পড়তেও দেখি নাই, তোমার কেমন পরিচিত? আমাকে বলতেছে, পরিচিত বলছি তো পরিচিত, এত এত প্রশ্ন করবা না। ও একটু আমার সাথে গরম হয়ে যায়। যখন গরম হয়ে যায় আমি আর কোনো কিছু রিপিট না করে ওখান থেকে সুন্দর মতো চলে আসি। অ্যান্ড বাসায় আসার পরে আমার মনের ভিতর জানি কেমন কষ্ট লাগে। আর ওই দাদি যে খোঁচা মেরে কথাগুলো বলছিল, এই কথাগুলোর সাথে আমি আমার বউয়ের বাস্তবতার অনেক কিছু মিল পেয়ে যাচ্ছি। তখন আমার মনের মাঝে অনেক বেশি কষ্ট লাগে যে আমি চিন্তা করতে থাকি যে আমি কোনো ভুল করে ফেলতেছিলাম তো দোকানটা দিয়ে। অ্যান্ড এরপরের মাঝে আমি আমার ড্রাইভিংয়ে যাই না। আমিও আমাকে সবসময় বলে যে তুমি ড্রাইভিংয়েও যাও না, আর সবসময় বাসায় শুয়ে থাকো, এইভাবে কতদিন কাটবে, তুমি ড্রাইভিংয়ে যাও না কেন? আমি তখন বলি যে যাবো, তুমি এরকম করে আমারে প্রেশার দিয়ে পাঠাইতেছো কেন? ও আমার বলে ড্রাইভিংয়ে যাও, নাইলে দোকানে বসো, দুইটার একটা করো, মানে ফুলের দোকানে গিয়ে বসো। এভাবে তর্কাতর্কি করার পর একদিন আমি ওর সাথে রাগ করে ড্রাইভিংয়ে যাই। ড্রাইভিংয়ে যাওয়ার পরে আমি ড্রাইভিং করি, অ্যান্ড করার পরে আমার ছোটো ভাই ওই দিন হঠাৎ করে আমার কল দেয়। আমার কল থেকে অনেক বৎসর পরও আমার কল দেয়। আমার কল দিয়ে বলতেছে, ভাই আমি তো আপনারা কোনো কথা বললে তো আপনি বিশ্বাস করেন না। আমি তো প্রথমেই আপনারা বলছিলাম যে এই মেয়া 2 নাম্বার, তারপর তার বিয়ে করছেন, তার ঘরে বাচ্চা হয়েছে, এখন গিয়ে দেখেন যে আপনার বউ কেমন হোস্টি নষ্টি করতেছে। আমি তখন তারে বলতেছি, কি হোস্টি নষ্টি করতেছে? আমারে বলতেছে, দোকানের ভিতর দেখলাম এক পোলা নিয়া পারে না শুয়ে যায়। আমি তখন বলতেছি, তুই দোকানের সামনে আসছস? আমারে বলে, তো আসছি না, দেখলাম না। আমি বললাম, তোরে আমি এতদিন ধরে খুঁজি, তোরে আমি পাই না, আজকে এতগুলা প্রায় 1 বছর মতো হয়ে গেল, তুই কই চলে গেছস? আমারে বলে যে ভাই এত কথা ভাল লাগে না, দেখছি আপনার বউর সন্দেহ লাগছে, এই জন্য আপনার ব্যাপারটা বললাম, আপনি ব্যাপারটা একটু ভাইবা দেখেন। এরপর আমি চিন্তা করতেছিলাম যে ওরে আমি আর দোকান করতে দিব না, আমি এটা প্ল্যানিং করতেছিলাম যে ওরে আমি দোকান করতে দিব না। তো টিপ যখন আমার শেষ হয় তখন আমি আসার পরে একদিন রাতের বেলায় আমি ওরে বলতেছি যে শোনো, এখন তো আমি ইনকাম করতেছি, আমাদের ইনকামটা অনেক ভালো হচ্ছে, অ্যান্ড আমার মেয়েটাও মোটামুটি বড় হচ্ছে, তুমি যদি একটা কাজ করো, দোকানটা বন্ধ করে তুমি মেয়েটাকে টেক কেয়ার করো, মেয়েটাকে টেক কেয়ার করলে মনে হয় ভালো হবে। এত টাকা পয়সা দিয়ে কি হবে? তুমিও টাকা উপার্জন করো, আমিও টাকা উপার্জন করি, আমার মেয়েটাকে দেখার মতো কোনো মানুষ নাই। তুমি একটা কাজ করো, তুমি মেয়েটাকে দেখো, মেয়েটা টেক কেয়ার করো, তোমার ওই দোকানটা চালানোর দরকার নাই। আর যদি একান্ত চালাইতে হয় তাহলে তুমি একটা কর্মচারী রেখে দাও। তখন আমার বলতেছে যে তোমার মন মানসিকতা এত নোংরা কেন বলো তো? আমি বললাম, নোংরা হতে যাবে কেন, আজব ব্যাপার। ও আমার বলতেছে, এত কষ্ট করে ব্যবসাটাকে আমি বিল্ড আপ করেছি, আর তুমি এখন বলতেছো যে কর্মচারী হাতে ছেড়ে দেওয়ার জন্য। কর্মচারীকে আমার মতো ব্যবসা করবে? আমি তার বলতেছি, ফাইজা তুমি একটু বুঝার জন্য ট্রাই করো, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে। ও আমাকে বলে, মানুষ কি বলবে এটা আমার দেখার দরকার নাই, আমি দোকানদারি করতেছি, দোকানদারি করব। একটা পর্যায়ে এটা নিয়ে ওর সাথে আমার প্রচণ্ড রকম ঝগড়া লেগে যায় বলতে আমি ওকে দোকানদারি করতে দিব না, ও দোকানদারি করবে। অ্যান্ড এভাবে দুজনের মাঝে অনেক ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে আমি দেখতেছি ও আমার কাছ থেকে কেমন জানি আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গেল বলতে ও ফোনে কথা বলে, প্রচণ্ড রকম ফোনে কথা বলে। আমি যে ওর একটা স্বামী, আমার প্রতি ওর কোনো রকম টেক কেয়ার নাই, কোনো রকম আগে যেরকম টেক কেয়ার ছিল ওরকম কোনো টেক কেয়ার নাই। ও নিজের মতো করে চলে, কোনো রকমে আমার প্রতি ওর কোনো খেয়াল নাই। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কী ব্যাপার, ও আমার সাথে এরকম কেন করতেছে। একদিন আমি দোকানে গিয়ে ওর সাথে হাঙ্গামা করি, আমি ওর সাথে রাগারাগি করি, গালাগালি করি, যে আমি তারা বলি যে আমি বেনাফুলের টিপ নিয়ে যাইতেছি, অ্যান্ড বেনাফুলের টিপটা শেষ করে যখন আমি বাসে আসবো, আমি যখন তোমার আর না দেখি যে তুমি এই টঙের
রঙের দোকানে বসে আসো। যদি আমি তোমার আবারও দেখি যে তুমি এই ধরনের ব্যবসা বাণিজ্য করো, তাহলে ফাইজা বিশ্বাস করো তোমার সাথে আমার অনেক খারাপই হয়ে যাবে। ও আমাকে বলে যে খারাপই কী করবা, ছেড়ে দিবা তাই তো? আমি বলি যে ছেড়ে দেওয়ার কথা তুমি যত সহজে বলতে পারো এটা আমি মুখেও আনতে পারি না। আমি তোমাকে জাস্ট লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আর তোমাকে বলে যাচ্ছি যে আমি যখন বেনাফুল থেকে ফিরবো, আমি যখন তোমার এই দোকানটা না দেখি, এটা বলো ওর কিছু ফুল টুলো আমি ছিটকে ফেলে দিই। তো 3 দিন আমি বেনাফুলে থাকি। 3 দিন বেনাফুলে থাকার পর আমি 3 দিন পর আইসা দেখতেছি যে ওর দোকানটা বন্ধ। এই 3 দিন কিন্তু তার সাথে আমার ফোনেও কোনো যোগাযোগ হয় নাই, কোনো কথাবার্তা হয় নাই। আমি রাগ করে তাকে কল দিই নাই, সে আমাকে কল দেয় নাই। অ্যান্ড আমি দোকানের সামনে এসে দেখতেছি যে ওর দোকানটা বন্ধ। যখন দোকানটা বন্ধ দেখতেছিলাম তখন আমি কী করলাম, বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে দেখলাম যে বাসার মধ্যেও তালা মারা। আমি বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, আমার বউ কোথায়, বাসায় তালা মারা কেন? বাড়িওয়ালা আমারে বলতেছে যে আপনার বউ কোথায় গেছে এটা আমি কী করে বলবো, বা বাসায় তালা মেরে আপনার মেয়ে নিয়ে জানি কই চলে গেছে। এরপরে আমি সারাটা দিন দাদির কাছে যাই, দাদির জিজ্ঞেস করি কী গো দাদি, তুমগো বউ কোথায়? দাদি আমার বলতেছে আমিও তো সকালে গেছিলাম, যা দেখলাম যে তালা মারা। আমি ভাবলাম যে তুই মনে হয় তোর বউরে নিয়ে কোথাও ঘুরতে গেছিস। আমি বললাম আমি তো বেনাফুলে গেছিলাম, বেনাফুল থেকে আসছি। তখন দাদি আমার বলতেছে যে আমি কোনো কিছুই বুঝতেছি না, ও কই গেল? আমি তখন ওর নাম্বারে কল দিই, ওর নাম্বারটা বন্ধ। আমি ওর পাইতেছি না। কিরে ওর নাম্বার কেন বন্ধ? আমি বিভিন্ন জায়গায় ওরে খুঁজতে থাকি, এদিক সেদিক অনেক জায়গায় ওরে খুঁজে, আমি আর ওরে পাই না। ওর যত বান্ধবী আছে বান্ধবীদের বাসায় যাই, বিভিন্ন পরিচিত লোকদের বাসায় যাই, কোথাও ওরে পাওয়া যায় না। ওর মোবাইলটা বন্ধ। আমি তখন একেবারে পাগলের মতো হয়ে যাই। আমার মেয়েটাও নাই, দোকানটাও বন্ধ, কোথায় চলে গেল? আমি তখন এত পরিমাণ কষ্ট পাই যে আমি কাউকে বলে বুঝাতে পারবো না। আমার তখন এত খারাপ লাগে, আমি তখন চিন্তা করতে কোথায় চলে গেল। অ্যান্ড বেশ কিছুদিন পরে বেশ কিছুদিন বলতে প্রায় 7-8 দিন পরে আমাকে কল দেয়, একটা নাম্বার থেকে কল দিয়ে বলতেছে যে তুমি কোথায়? আমি বললাম যে আমি বাসায়। আমি তখন কান্না করে ফেলি যে ফাইজা তুমি কই, আমার মেয়ে কই? তখন ও বলতেছে যে তোমার মেয়ে অমুক জায়গায় আছে। আমাকে একটা ওর একটা বান্ধবীর নাম বলে যে অমুক জায়গায় আছে, ওই মেয়ের নাম্বারটা আমাকে দেয়। আমি তখন ওই মেয়েকে ফোন দিই, ওদের বাড়িও ওইদিকেই। তো ফোন দেওয়ার পর ওই মেয়ে বলে যে ওই মেয়ের বাসা নাকি আমার মেয়েটা আছে। তো তখন আমি ওই মেয়ের বাসায় যাওয়ার পর আমার মেয়েটাকে আমি ওখানে পাই। আমার মেয়েটাকে পাওয়ার পর আমি অনেক খুশি। মেয়েটাকে চুমো দিয়ে আমি বলি, ও খুব কান্না করে, আমার মেয়েটা প্রচুর কান্না করে। ওরে আমি কুলি করে বাসায় আসি। বাসায় আসার পরে আমি তখনও বুঝতে পারতেছিলাম না। ওরে আমি কল দিই, তখন নাম্বারটা আবারও বন্ধ। যে নাম্বার থেকে আমাকে কল দিয়েছিল এই নাম্বারটা আবারও বন্ধ। যেতে যেতে প্রায় 1 মাসের মতো কেটে যায়, আমি ওর কোনো সন্ধান পাই না। আমি তখন কনফার্ম হয়ে যাই যে ওকে কোনো খারাপ মানুষের পাল্লায় পড়লো নাকি কোথায় চলে গেল। আমি তো ওর বাবা মাকেও চিনি না, ওর ঘর বাড়িও কোনো কিছু চিনি না যে কোথাও গিয়ে আমি ওকে খোঁজ করব। আমি তখন চিন্তা করতে থাকি যে আল্লাহ তুমি আমার জন্য একটা ভালো উপায় বুদ্ধি বের করে দাও। আমি বিভিন্ন লোকদের সাথে কথা বলি, বাট ওরে আমি কোথাও পাই না পাওয়ার পর আমি চিন্তা করতেছি যে আমি নিখোঁজ একটা বিজ্ঞপ্তি দিব। আমি অনেকগুলো লিফলেট বানাই আর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমি লিফলেটগুলো দিই। অ্যান্ড লিফলেটগুলো দেওয়ার পর আমি ওরা পাই না। অ্যান্ড সবশেষ আমি কী করি, পত্রিকায় দিই, পত্রিকার মধ্যে দিয়ে দিই ওর ছবি, ওর আগের ছবি, আগে যে ছবিগুলো ছিল আমাদের বাসায় আসার পরে ওই রকম এখন তোর চেহারা কিছুটা চেঞ্জ হয়েছে। আমি একদম আগের যে ছবিগুলো ছিল এখনকার যে ছবিগুলো ছিল দুইটা ছবি কম্পেয়ার করে আমি পত্রিকার ভিতরে বিভিন্ন পত্রিকা, একটা না আমাদের যত পত্রিকা আছে ম্যাক্সিমাম পত্রিকাগুলোতে আমি ওর নিখোঁজ বিজ্ঞপ্তিতে নিচে আমার ফোন নাম্বারটা দিয়ে দিই। তো পত্রিকায় এটা দেওয়ার পরে প্রায় 3 দিন পরে আমার নাম্বারে একটা কল আসে। আর কল আসার পর আমি কলটা রিসিভ করি। একজন ভদ্রলোক আমাকে ফোন করে বলতেছে যে আপনার বাসা কোথায়, আমাকে জিজ্ঞেস করতেছে। আমি বললাম যে আমার বাসা ঢাকাতে। পরে বলতেছে আমি কি আপনার সাথে একটু দেখা করতে পারি? আমি বললাম যে কেন? পরে বলে আপনার বউয়ের সন্ধান দেওয়ার জন্য। আমি কিন্তু লিখছিলাম যে আমার বউ। পরে বলতেছে, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আসেন। তো লোকটা কী করে 2 দিন পরে যেদিন আমার সাথে কথা হয় 2 দিন পরে একটা হুজুর টাইপের হুজুর দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি পরে একটা হুজুর, সাথে ওনার ওয়াইফ আছে আর আরও প্রায় 3-4 জন লোকের মতো আমার সাথে দেখা করার পরে হুজুরটা আমাকে ধরে প্রচণ্ড পরিমাণ কান্না করতে থাকে। এত কান্না করতে থাকে যে ওনার কান্নায় মনে হয় যেন আকাশ বাতাস ভেঙে পড়তেছে। আমি বারবার বলতেছি আপনি কান্না কেন করতেছেন? তখন উনি আমাকে বলতেছে বাবারে তুই আমার মেয়েটারে বের করে দে, আমার মেয়ে কই, আমি আমার মেয়ের কাছে যাব। তখন আমি বলতেছি যে আপনার মেয়েকে। পরে আমার বলতেছে তুই যারা ফাইজা লিখছিস ওইটা ফাইজান, এটা আমার মেয়ে সালমা। আমি তখন বলতেছি আপনার মেয়ে সালমা, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। ওরে আমি এরকম ফিরোজপুরের ওই জায়গায় পাইছিলাম, ওইখান থেকে আমি নিয়ে আসছি, এগুলো বলি। তখনই আমার বলে যে হ্যাঁ আমার মেয়েটা একটা ছেলের সাথে পালায়ে গেছিলো। অ্যান্ড পালায়ে যাওয়ার পরে ওই ছেলেটা আমার মেয়েটার সাথে কী করছে আমি জানি না। ওই ছেলেটাও আর বাড়িতে আসে নাই, মেয়েটাও বাড়িতে আসে নাই। আমার মেয়েটাকে তুমি বের করে দাও। আমি তখন তারা বললাম যে দেখেন ওর সাথে আমার বিয়ে হয়েছে, আমার একটা সন্তান হয়েছে, যে সন্তান আমার সন্তানটাকে ওর একটা বান্ধবীর বাসায় রেখেও চলে গেছে। তখন উনিও খুঁজতে থাকে, আমিও খুঁজতে থাকি, কোনো জায়গায় ওকে আর পাওয়া যায় না।
সবশেষ আমি ওনাকে বলি যে আপনি একটা কাজ করেন, আপনি মানে আমি এই লোকটার ব্যাপারে বলে রাখি, উনি কিন্তু একজন মাওলানা, মানে যিনি আসছে উনি কিন্তু একজন বড় টাইটেল পাস মাওলানা, উনি বরিশাল সহ বিভিন্ন জায়গায় মাহফিল করে। তখন আমি চিন্তা করতে থাকি যে ওনার মতো একজন মাওলানা মানুষ, তখন আমি বলি যে মানে আপনি যাকে সালমা বলতেছেন সে কি আপনার মেয়ে? তখন উনি আমাকে অনেকগুলো ছবি দেখায়, ওদের পারিবারিক অনেক ছবি দেখায়। তখন আমি দেখতে পারি যে হ্যাঁ এটা ওনার মেয়ে। তখন আমি বলি যে আজকে এতগুলো বৎসর কেটে গেল, আপনি একটাবার আপনার মেয়েকে খোঁজ করেন নাই? উনি আমাকে বলে যে আমি বেশ কয়েকবার পত্রিকায় পর্যন্ত ওর ছবি দিছি, আমি বাংলাদেশের টিভিতে পর্যন্ত ওর নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছি, আমি অনেক জায়গায় আমার মেয়েটাকে খুঁজেছি, বাট আমি আমার মেয়েটাকে পাই নাই। আমি ভাবছিলাম ও তো মরেই গেছে। অ্যান্ড সবশেষ আমি আমার মেয়েটার সন্ধান পাইছি, বাবা তুমি আমার মেয়েটাকে একটু বের করে দাও। অ্যান্ড আমি তখন তারে, উনিও খুঁজে আমিও খুঁজি, বাট কোনো জায়গায় ওকে পাওয়া যায় না। এত খোঁজাখুঁজি প্রায় 2 থেকে 3 মাসের মতো কেটে যায়, আমরা ওর কোনো সন্ধান পাই না। 3 মাস পরে 3 থেকে 3.5 মাস পরে একটা পর্যায়ে কী করে, মানে আমি কী করি, ওর একটা বান্ধবী থাকে, ওর খুব ক্লোজ বান্ধবী, যে বান্ধবীটার সাথে ও সবসময় যোগাযোগ করে, মানে সবসময় আগে ওদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমি ওই বান্ধবীটার কাছে একদিন হাতে পায়ে ধরে খুব কান্নাকাটি করি। আমার মন বলছিল যে একমাত্র এই মেয়েটাই বলতে পারবে যে মানে ফাইজা কোথায় আছে। এরপর মেয়েটার হাতে পায়ে ধরে কান্নাকাটি করি যে বোন, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি আমার কাছে সত্য কথাগুলো বলো, কোথায় গেল। এবং ওর বাবা মা এসে আমাকে উল্টা ধরতেছে, ওর বাবা মাও কান্নাকাটি করতেছে, তারা কিন্তু আমার উপরে কোনো প্রেশার দিতেছে না, তারা কান্নাকাটি করতেছে। তখন ওই মেয়েটা, ওর বান্ধবীটা আমাকে বলতেছে যে ভাইয়া আপনি ওকে এইভাবে আপনার কাছে আইনা প্রশ্রয় দেওয়াটা আপনি ঠিক করেন নাই। আমি বললাম যে কী হয়েছে, তুমি আমার মানে ঘটনাগুলো খুলে বলো। তখনও আমাকে বলতেছে যে ভাইয়া ফাইজা ক্লাস 9-এ পড়তো, অ্যান্ড ক্লাস 9-এ পড়া আরেকটা ছেলের সাথে ওর সম্পর্ক হয় ওদের এলাকাতে, অ্যান্ড ওই ছেলেটাও ক্লাস 9-এ পড়ে, ফাইজাও ক্লাস 9-এ পড়ে। আমি বললাম তারপর পরে বলতেছে ফাইজা এই ছেলেটার সাথে পালাইয়া আসে, অ্যান্ড পালাইয়া প্রায় 1 সপ্তাহের মতো ছেলেটা ওরে নিয়ে বিভিন্ন জায়গায় থাকে, থাকার পরে ছেলেটা ওর সাথে শারীরিক সম্পর্ক করার পরে ছেলেটা হুট করে ওকে ছেড়ে ছেলেটা চলে যায়। অ্যান্ড চলে যাওয়ার পরে ফাইজা অনেক বেশি বিপদে পড়ে যায়। ফাইজা প্রায় 1 মাসের মতো রাস্তায় ঘুরে ফেরা করে, এবং একটা পর্যায়ে ফাইজা মরার জন্য রাস্তার মধ্যে যখন যায় তখন আপনি তারে ওইখান থেকে উঠে নিয়ে আসেন। আমি বললাম তাহলে ওই ছেলেটার সাথে ওর আর কোনো যোগাযোগ নাই, ওই ছেলেটা কোথায় আছে? তখন মেয়েটা আমাকে বলতেছিল যে ভাইয়া এখন সবশেষ হচ্ছে ওই ছেলেটা তো ওই সময় চলে গেছিলো, অ্যান্ড কীভাবে জানি আজকে এত বছর পর ওই ছেলেটার সাথে ওরা আবার যোগাযোগ হওয়ার পরে ওই সেম ছেলেটাই ওর সাথে কথাবার্তা বলে, মাঝে মাঝে ওর দোকানে এসে বসে। অ্যান্ড ছেলেটা ঢাকাতেই কোথায় যেন একটা চাকরি করে আমি শুনছিলাম, ওই চাকরি করে ওই ছেলের সাথে রিলেশন হয়, এবং এখন ও এই ছেলের সাথে চলে গেছে। আমি তখন তারা বলতেছি তুমি কি কথাগুলো সত্য বলতেছো? বলে ভাইয়া আমি আমার মায়ের কসম করে ওকে কথা দিয়েছিলাম যে আমি কথাগুলো কারো কাছে বলবো না, কিন্তু যেহেতু আপনি আমাকে রিকোয়েস্ট করলেন তখন আমি আপনাকে কথাগুলো বললাম। আমি তখন ফাইজার বাপের কাছে গিয়ে আমি সব কিছু বললাম যে আপনাদের এলাকার এরকম ছেলে, ওই ছেলে ঢাকাতে চাকরি করে, ওই ছেলের কাছেও আছে। তখন উনি কী করে, ওই ছেলে যে আমি যে ছেলের কথা বলবো কিন্তু আমাকে নাম বলার পর ওই ছেলে নাম বলার পরে খুঁজে বের করে, ওরা গ্রামে গিয়ে প্রায় আরও 1 সপ্তাহের মতো খুঁজে বের করে কেমনে ওকে খুঁজে বের করে। আমি তখন ওনাদেরকে কল দেওয়ার পরে বলে যে হ্যাঁ বাবা আমি আমার মেয়েকে পাইছি। আমি তখন বলতেছি যে ও এখন কোথায় আছে, আমি কি একটু আসতে পারি? উনি আমার বলে না তোমার আসার দরকার নেই, আমরা সময় সুযোগ বুঝে তোমার কাছে আসবো। তখন এইভাবে প্রায় আরও 8-9 দিনের মতো কাটে। এইভাবে আমার মেয়েটা আমার কাছে থাকে, বাট ওরা 8-9 দিন পর ওর বাবা ওর মা আরও 3 জন লোক আমার বাসায় আবারও আসে। অ্যান্ড আসার সময় ওরা তখন আমাকে আসার পরে বলতেছে যে বাবা শোনো, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে একটা কথা বলি, আমার মেয়ে যেটা করে ফেলছে এটা সে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট বলতে আমার মেয়েটা আসলে মানে পাগল, তো ওর মাথার ভিতরে বুদ্ধিশুদ্ধি নাই, এই জন্য পাগলামি করছে। এখন যা বার্তা হয়ে গেছে, আমার মেয়েটা তোমাকে ডিভোর্স দিয়ে দিছে, তোমাকে ডিভোর্স দিয়ে ও প্রথম যে ছেলের সাথে পালাই গেছিলো ওই ছেলেকে বিয়ে করছে, এবং আমি ওদের সম্পর্কটা মেনেও নিয়েছি। আমাকে তখন বলতেছে যে তুমি মন খারাপ করো না, তুমি আমার নাতিনটাকে আমার কাছে দিয়ে দাও। আমি তখন বলতেছিলাম যে আপনি কি আমার ব্যাপারটা বুঝতে পারতেছেন যে আমার সাথে কী হয়েছে? উনি আমার বলে যে আমি তোমার ব্যাপারটা বুঝতেছি, কিন্তু হইলে এখন তুমি কি করবা বলো? এখন মেয়ে যেহেতু তোমার কাছে থাকতে যাচ্ছে না, আমরা তো আর জোর করে তোমাকে রাখতে পারবো না, আর আমরা যেটা জানতে পারছি যে মেয়ে নাকি তোমাকে ডিভোর্সও করে দিছে। আমি তখন বলতেছি যে আমি আরও আজকে এতটা বৎসর, আজকে প্রায় হিসাব করতে গেলে প্রায় এতগুলো বৎসর আমি ওর সাথে আছি, আমি ওকে বিয়ে করছি, আমার সন্তানের এই কাজটা আমার সাথে কীভাবে করলো? আমি একটাবার ওর সাথে কথা বলতে চাই। উনি আমারে বলে যে না, কথা বলতে
বলতে হবে না, যেহেতু তোমাকে ডিভোর্স দিয়ে দিছে এই পর্যন্তই তুমি এটাকে ক্লোজ রাখো, তুমি আমার নাতিনটাকে দিয়ে দাও। আমি তখন বলতেছি আমার জীবন থাকতে আমি আমার মেয়েটাকে কখনো আপনাদেরকে দিতে পারবো না। অ্যান্ড এভাবেই কিছুদিন যাওয়ার পরে আমি জানতে পারি যে ও থানার ভিতরে আমার নামে মামলা করে অ্যান্ড মামলা করার পরে ওর বাপের কাছ থেকে টাকা পয়সা নিয়ে অনেকভাবে টাকা পয়সা নিয়ে মামলা মোকদ্দমা করার পরে আইনিভাবে রায় হয় যে আমি আমার মেয়েটাকে আমার কাছে রাখতে পারবো না, আমার মেয়েটাকে আমার তাকে দিয়ে দিতে হবে। যখন এই রায়টা হয় তখন আমি আপন ভাই আমি আমার মেয়েটাকে নিয়ে ঢাকা থেকে চিটংয়ে চলে আসি। চিটংয়ে আসার পরে আমি আমার আত্মগোপন করি, নাম্বার সব কিছু চেঞ্জ করে ফেলি। আমি আর কারোর সাথে যোগাযোগ করি না, ফাইজার সাথে যোগাযোগ করি না, ওর বাবা মা এবং ওর বান্ধবী বা পরিচিত আমার কারোর সাথে যোগাযোগ করি না। আমি আমার মেয়েটাকে নিয়ে আজকে প্রায় 4 বছরেরও বেশি সময় চিটংয়ে আসি। অ্যান্ড চিটংয়ে আমি একটা মুদির দোকান দিয়েছি, একটা মুদির দোকান করি। আমার মেয়েটা অনেক বড় হয়েছে, আমি তার নাম রেখেছিলাম লিমা। অনেক বড় হয়েছে ভাইয়া, আমি আমার মেয়েটাকে নিয়ে এই পৃথিবীতে এখনও বেঁচে আছি। আমার আর বিয়ে করার কোনো স্বপ্ন নেই ভাই। আমি আমার জীবনে অনেক কষ্ট পেয়েছি, ছোটোবেলা থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছি। আপন ভাই আমি একটা দোকানদারি করি আর আমার মেয়েটাকে নিয়ে আমি এখন অনেক সুখে আছি। আমার বউয়ের সাথে আমি আর আজ পর্যন্ত কোনো রকম যোগাযোগ করি নাই। আপনার জীবনের গল্পগুলো শুনে আমার খুব ভালো লাগে। বাইরে আমার গল্পটা অনেক করুণ, অনেক কষ্টের, অনেক কষ্ট করে কথাগুলো আপনাকে লিখে পাঠিয়েছি। যদি পারেন আমার জীবনের গল্পটা আপনি মানুষের সামনে তুলে ধরবেন। আপন ভাই আমি আপনার কাছে অনুরোধ করতেছি আমার জীবনের গল্পটা আপনি প্রচার করবেন। আপনি অনেক ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুরা, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। এত লম্বা একটা স্টোরি আপনি আমার সাথে খুব একদম কন্টিনিউ করেছেন, খুবই কষ্ট করে শুনেছেন। আমি যখন ওনার মাসুম ভাইয়ের জীবনের গল্পটা শুনেছিলাম, মানে প্রথম থেকে এই পর্যন্ত আমি একটা ব্যাপারে অনেক বেশি সারপ্রাইজ। আমি যখন প্রথম দিকে কথাটা শুনেছিলাম আমার কাছে মনে হচ্ছিল যেন উনি কোনো ব্যাপার আমার কাছে লুকাচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল ব্যাপারগুলো যেন কাল্পনিক, এরকম মনে হচ্ছে যে বাস্তবে কি এমনটা হতে পারে। আমি আমার লাইফে অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি এরকম অসংখ্য জীবনের গল্প পেয়েছি, আমি জানি মানুষের সাথে এটা ঘটে। তারপরেও আমার কাছে ব্যাপারটা জানি কেমন লাগলো। লাগার পর উনি আমাকে বলে যে ভাই উনি আমাকে মেয়ের ছবি দিল, ওনার ওয়াইফের ছবি দিল, তারপরে অনেকগুলো এভিডেন্স এবং ওদের যে কাবিননামা সে কাবিননামার ছবি দিল। মেয়েকে যে স্কুলে ভর্তি করেছে সেই স্কুলের আইডি কার্ড এবং যেই কলেজে ভর্তি করেছে সেই কলেজের আইডি কার্ড, সব কিছু নিয়ে আমার জন্য ডে বাই ডে একদম সব কিছু পাঠানোর পরে আমার কাছে মনে হলো যে দিস ইজ দ্য ট্রু। এটা একদম উনি যা বলেছে সত্য বলেছে। এবং ওনার সাথে আমার ভিডিও কলে কথা হয়েছিল। লোকটা কান্নার জন্য কথা বলতে পারেনি, প্রচুর কান্না করেছে এবং প্রচুর কান্না করে বলেছে যে আপন ভাই মানুষজন একটা কথা বলে যে দুপায়া জাতির উপকার করতে নাই। আমি ভাই আমার তো এই দুনিয়াতে আগ থেকে আমি এতিম, আমার তো এই দুনিয়াতে কেউ নাই। মেয়েটা আমার জীবনে কেন আসলো, কেনই বা আবার চলে গেল। দর্শক বন্ধুরা, আমাদের জীবনে কিছু ঘটনা ঘটে, ব্যাপারগুলো আমি একটু ক্লিয়ার করে বলেছি। দেখবেন হঠাৎ করে কোনো একটা মানুষ যাকে আপনি চিনেন না জানেন না, মানুষটা হঠাৎ করে আপনার জীবনে চলে আসবে, আপনাকে অনেক রকম স্বপ্ন দেখাবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে একদম দুধে দেওয়া তুলসী পাতা আপনার কাছে হয়ে যাবে। সে দুনিয়া সম্বন্ধে কিছুই বুঝে না। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে যে মানুষটা হঠাৎ করে কেন আপনার কাছে আসলো, কেন আপনাকে ভালোবাসলো? এটা কিন্তু কোনো না কোনো একটা রিজন আছে, কোনো না কোনো একটা কারণ আছে। সেই কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। মাসুম ভাই যেটা করেছে তার প্রথম দিকে ভাবা দরকার ছিল যে এই মেয়েটা কোত্থেকে আসছে। যুবতী একটা মেয়ে এভাবে কোত্থেকে আসছে এবং আসার পর ওদের বাসায় বৎসরের পর বৎসর, ইট ইজ নট লাইক 1 year 2 years, আমার কাছে মনে হচ্ছে 5 বছরের বেশি মেয়েটা ওদের সাথে ছিল। অ্যান্ড কতটা কঠিন মনের অধিকারী হলে কতটা কঠিন হওয়ার পরে মেয়েটা 5টা বছর তার পরিবারে কারোর সাথে কোনো যোগাযোগ করে নাই। বাবা মা আছে তার পরিবারে, বাবা মা, মাসুদ ভাই যেটা বলে যে তার আর 3টা বোন আছে, 2টা বোন তার বড়, একটা বোন তার ছোট এবং তার একটা ভাই আছে। তাহলে হচ্ছে কি তারা প্রায় অনেকগুলো ভাই বোন। এতগুলো ভাই বোনের মাঝে মেয়েটা একটাবার তার ভাই বোন, তার বাবা মা কার সাথে যোগাযোগ করে নাই 5টা বছর, 5 years মোর দেন। আপনি চিন্তা করতে পারেন যে কত বড় পাষাণ হইলে, কত পাষাণ হইলে এই কাজটা করতে পারে। অ্যান্ড মাসুম ভাই যেটা বলেছে এই মেয়ে এটাই করবে, আমি এটাই বলতে পারি, কারণ ওর হৃদয়টা কোষ্ঠী পাথরে ভরা, ওর দ্বারা সব কিছুই সম্ভব। আল্লাহ যেন ওই সমস্ত খারাপ মেয়েদের হাত থেকে মাসুমদের মতো সহজ সরল ছেলেদেরকে রক্ষা করে, আমি এটা দোয়া করি। আজকের জীবনের গল্প যারা শুনেছেন, আমি জানি যে গল্পটা আমার হৃদয় অনেক বেশি কষ্ট দিয়েছে, আপনারাও হয়তো অনেক কষ্ট পেয়েছেন। মাসুম ভাইয়ের জন্য আমি দোয়া করি, অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং তার মেয়েটা লিমাকে যাতে আল্লাহ অনেক বেশি ভালো রাখে। একবার কিউট একটা মেয়ে, অনেক সুন্দর, দেখলে বিশ্বাস করা যায় না যে এমন মেয়ের জীবনে এমনটি ঘটেছে।
এমনও নিষ্ঠুর বাবা, এমনও নিষ্ঠুর মা হতে পারে। যাই হোক, ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত লম্বা একটি স্টোরি আমার সাথে শোনার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশায় আমি আপন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আপন আবারও হাজির হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।